গুলো শেষ করার পরে আমাকে কি করতে হবে, যেহেতু আমি অ্যাজ এ এফআই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে আমার রেগুলেটর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকও আমাকে নোটিফাই বা জানাতে হবে। দেন অগস্ট 2023-এ যে কোশ্চেনটা ছিল, এখানে বলা ছিল যে অ্যাপয়েন্টিং এক্স সিইউ as an independent director within 1.5 years after his retirement from an FI. ওকে, এখানে মূলত কোশ্চেনটা ছিল হচ্ছে আপনার কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্স, যেটা আমরা প্রথম দিকে আমরা ক্লাসে পড়ছিলাম। দেন হচ্ছে আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যাক্ট, দুইটা একটা মিক্সড কোশ্চেন। কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্স যখন পড়তেছিলাম তখন আমরা দেখলাম ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যেই ক্রাইটেরিয়াগুলো, যে কোয়ালিফিকেশন, তার মধ্যে একটা ছিল যে যদি কেউ ওই কোম্পানিতে মানে কোনো এক্সিকিউটিভ পজিশনে সে প্রিসিডিং 2 ইয়ার্সে থাকে তাহলে তাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর করতে পারবো না। তো এখানে বলা ছিল যে আপনার একজন এক্স মানে আপনার সিইও যিনি উইদিন 1.5 বছর আগে আপনার প্রতিষ্ঠানে তিনি ম্যানেজিং ডিরেক্টর বা সিইও হিসেবে ছিলেন, তিনি 1.5 বছর আগে রিটায়ারমেন্টে গেছেন, এখন তাকে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর করতে পারবেন কিনা। তাহলে আমাদের যেহেতু কর্পোরেট গভর্নেন্স প্রিসিডিং 2 ইয়ার্স ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যে কোয়ালিফিকেশন, সেই অনুযায়ী উনি মিট আপ করে না, এখান থেকে কোশ্চেনটা ছিল। দেন এপ্রিল 23-এ কোশ্চেনটা ছিল হচ্ছে আপনার মূলত একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ইনভেস্টমেন্ট এক্সপোজার নিয়ে, যেটা আমাদের পুরাতন যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যাক্ট, আমি শুরুতে বলছি কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যাক্ট 1993, আমরা কিন্তু দুইভাবে একদম পুরোটা চেঞ্জ হয়ে এখন ফাইন্যান্স কোম্পানি 2023 আসছে। তা আমি আপনাদেরকে আমি যখন সেকশন রেফারেন্স গুলো বলবো আপনারা কাইন্ডলি একটু নোট আউট করবেন, যে একটা লিখবেন হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্টের রেফারেন্স, আর একটা হচ্ছে ফাইন্যান্স কোম্পানি অ্যাক্টের রেফারেন্স। ফাইন্যান্স কোম্পানি অ্যাক্টের এখনো অরিজিনাল মানে ইংলিশ ভার্সনটা আসে নাই, আপনারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বা ডিটেইলি শুধু বাংলা ভার্সনটা পাবেন। তো আমি আপনাদেরকে ক্লাস সিনপসিস আকারে আমি দিব, পাশাপাশি আপনারা বইতে ম্যানুয়ালি কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993টা পাবেন, যেটা ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। তো এই যে এপ্রিল 2023-এর যে কোশ্চেনটা, যেটা হচ্ছে আমাদের পুরাতন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্টের সেকশন 16 এবং নতুন যে ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট তার সেকশন 10 থেকে কোশ্চেনটা আসছিল। পুরাতন যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যাক্ট 1993 সেটা সেকশন 16 এবং নতুন অ্যাক্টের সেকশন 10 থেকে আসছে। দেন ডিসেম্বর 2022-এ বলছে যে holding of shares by the directors, basic regulation, Bangladesh Bank regulation and related non-compliance। তো এখানে মূলত হচ্ছে আপনার বাংলা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আইন অনুযায়ী আপনার ডিরেক্টরদের ইন্ডিভিজুয়ালি 2% শেয়ার হোল্ড করতে হয়, আর এগ্রিগেট ডিরেক্টর এবং স্পন্সর সবাই মিলে হচ্ছে 30% শেয়ার হোল্ড করা লাগে। পাশাপাশি ডিএফআইএম এর একটা সার্কুলার ছিল, গত বছরে আসছিল অগস্ট মাসের দিকে, যেখানে হচ্ছে ডিরেক্টর একটা এফআইআর ফাইন্যান্স কোম্পানির ডাইরেক্টর হতে গেলে কিছু কিছু তার কোয়ালিফিকেশন লাগে। তারপর অবশ্যই ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট এবং বলা আছে এখানে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায়র অ্যাপ্রুভাল মানে পূর্বানুমোদন না নিয়ে আপনি আপনার ফাইন্যান্স কোম্পানিতে কোন ডাইরেক্টরকে অ্যাপয়েন্ট করতে পারবেন না। তারপর ডাইরেক্টরের সে কত বছর টেনর, কত বছর ধরে থাকতে পারবে, এই সার্কুলার দুটো নিয়ে মূলত আমাদের ডিসেম্বর 2022-এর কোশ্চেনটা ছিল। দেন বলা ছিল অগস্ট 2022-এ লঞ্চ শরিয়া কমপ্লায়েন্ট ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসিং। তাহলে একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সে শরিয়া কমপ্লায়েন্ট ইসলামিক ফাইন্যান্সিয়াল উইং সে লঞ্চ করতে চাচ্ছে। তো এখানে কি কি রেগুলেশন আছে, যেমন বোর্ড থেকে আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে, তারপর রেগুলেটর হিসেবে বাংলাদেশ ব্যাংকে আপনাকে জানাইতে হবে, আর যে ইস্যুস গুলো থাকে সেখান থেকে কোশ্চেনটা ছিল। তারপর চেয়ারম্যান অফ এ বোর্ড অফ সাব কমিটিস হোল্ড পজিশন অফ এ সাবসিডিয়ারি কোম্পানি, যে একটা কোম্পানির মানে ফাইন্যান্স কোম্পানির বোর্ড, তার যে সাব কমিটি গুলো আছে এক্সিকিউটিভ কমিটি এবং অডিট কমিটি, তাদের চেয়ারম্যান তাদের কোনো সাবসিডিয়ারি কোম্পানির বোর্ডে ডাইরেক্টর হিসেবে থাকতে পারবে না। তো ডিএফআইএম এর যে সার্কুলারটা ছিল ওইখান থেকেই মূলত এই অগস্ট 2022-এর কোশ্চেনটা ছিল। দেন যদি বলি আমরা এপ্রিল 2022-এর যে কোশ্চেনটা ছিল, যে বোর্ডের কম্পোজিশন, একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের বোর্ডের সাইজটা কিভাবে হবে, বোর্ড মিটিং এবং তাদের হনারিয়াম নিয়ে। তো এটাও মূলত ডিএফআইএম এর সার্কুলার থেকে আসছিল, যে সার্কুলারটা আমরা ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আপনার যে লোনের যে স্থিতি মানে যেটা আমি লোন আউটস্ট্যান্ডিং বলি তার 4.5%, এই দুটোর মধ্যে লোয়ারটা আমাকে কি করতে হয়, ডাউন পেমেন্ট হিসেবে ন্যূনতম ডাউন পেমেন্ট হিসেবে আমাকে প্রোভাইড করতে হয়। ওকে, রিশিডিউল নিয়ে মানে কোনো প্রবলেম হচ্ছে এখানে? ডাউন পেমেন্টটা বুঝতে পারছেন? স্যার ডাউন পেমেন্ট তো স্যার আমাদের জন্য চার্জ, তাই না স্যার? মানে এর মধ্যে কোনো সুবিধা পাবো না।
না, চার্জ না, ডাউন পেমেন্ট হচ্ছে আপনার লোনের আউটস্ট্যান্ডিং থেকে বাদ যাবে। সে আপনি কারোর কাছ থেকে মানে কোন একটা ব্যাংকে 10 কোটি টাকা নিলেন, আপনি 10 কোটি টাকা আপনার মান্থলি ইএমআই মানে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট দিতে হচ্ছে আমাকে। সে 10 কোটি টাকার জন্য আমি এই 5 বছরের জন্য নিলাম, আমার এখন 12 লাখ টাকা বা 20 লাখ টাকা আমাকে মান্থলি দিতে হবে। তা আপনি 20 লাখ টাকা দেখা গেল যে 2টা মাস বা 3টা মাসে আপনি দিতে পারলেন না, তো লোনটা তো আপনার যখন ক্লাসিফাইড হয়ে যাবে, আপনি তো আবার ফার্দার অন্য কোনো ব্যাংকে আপনি লোন নিতে পারবেন না। আপনি যখন লোন নিয়ে অ্যাপ্লাই করবেন, আপনার সিআইবি যখন ওই ব্যাংক দেখবে, দেখবে যে আপনি ক্লাসিফাইড, ক্লাসিফাইড হয়ে গেলে সে আর দ্বিতীয়বার কোনো লোন পায় না, সেটা যেই হোক। তা আপনার তখন কি করে, সে রিশিডিউল করে। রিশিডিউল করলে এই যে যেমন এবার ইলেকশনের সময় কি হলো, আপনার অনেকে ঋণ খেলাপি বলি না আমরা, যেটা আমরা সচরাচর শুনি যে ওভার ডিউ হয়ে আছে বা ক্লাসিফাইড লোন, তো সে তারা কি করে, একটা ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে লোনটাকে রিশিডিউল করে আবার রেগুলার করে ফেলে। রেগুলার করলে তার সিআইবি তে কোনো প্রকার মানে আপনার তার যখন সিআইবি কোনো ব্যাংক লোন এর জন্য যখন তার সিআইবি টানবে, তখন তার কোনো ওভারডিউ পাবে না। ওকে, তো এখন আপনার হচ্ছে এই লোনের স্থিতি যদি আপনার 100 কোটি টাকা কম, আপনি 20 কোটি টাকা নিলেন, আপনার 15 লাখ টাকা ইএমআই, আপনি 5টা ইএমআই মিস করছেন, 5 15 75 লাখ, আপনার 75 লাখের উপরে আপনাকে কি করতে হবে, 7% মেয়াদ উত্তীর্ণ মানে যেটা ওভার ডিউর উপরে 7%, অথবা যেটা আউটস্ট্যান্ডিং আছে। আপনি যে 10 কোটি 20 কোটি টাকা লোন নিলেন, সে এখন তার আউটস্ট্যান্ডিং আছে 15 কোটি টাকা, তার 15 কোটির 4.5, অথবা আপনি যেটা ওভার ডিউ আছে তার 7%, এই পরিমাণ টাকা আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে। এবং এই টাকাটা আপনি যখন আপনার লোনের যে আউটস্ট্যান্ডিং আছে সেখান থেকে কমে যাবে। এটা কোনো আলাদা চার্জ না, এটা হচ্ছে আপনার আউটস্ট্যান্ডিং থেকে এই টাকাটা পেমেন্ট আসবে, পেমেন্ট হিসেবে দেখাবে। জি স্যার, ক্লিয়ার স্যার, বুঝতে পারতেছি। ওকে, তাহলে এই সার্কুলারটা আপনারা দেখেন। আর আমি এক্সেল ফাইলটা দেখেছিলাম, এটা হচ্ছে মূলত একটা প্র্যাকটিক্যালি আপনারা কিভাবে ওভার ডিউ আউটস্ট্যান্ডিং মানে ডাউন পেমেন্ট কিভাবে ক্যালকুলেট করে এটা দেখানোর জন্য। আপনারা বাসায়, আমি এক্সেল ফাইলটা দিয়ে দিব, এটাও দিয়ে দিব, আপনারা এই সার্কুলারটা পাশে রেখে আপনারা ডাউন পেমেন্টের ফিগার এদিকে 10 কোটি 20 কোটি মানে এই আলোকে আপনারা কম বেশি করে প্র্যাকটিস করতে পারেন, আপনাদের জন্য ইজি হবে। আর থার্ড টাইম এবং ফোর্থ টাইম রিশিডিউল করলে বলছে যে আমরা যে এখানে 5% বা এই যে রেট গুলো দেখতেছি তার 1% বেশি আদায় করতে হবে। যদি কেউ থার্ড টাইম রিশিডিউলিং এর জন্য আসে আপনার কাছে, তাহলে আপনাকে অবশ্যই 100 কোটি টাকার নিচে হলে আপনাকে 8% নিতে হবে, এখানে নিতে হবে 5.5%। তাহলে আমরা রিশিডিউলটা এখানে ক্লোজ করতে পারি, আশা করি বুঝতে পারছি আমরা। আচ্ছা, মাস্টার সার্কুলার এটুকুই আপনার মূলত, যে কি কি পারপাসে রিশিডিউল করা যায় আর রিশিডিউলিং এর সময় কি কি জিনিস দেখতে হয়। ডাউন পেমেন্ট যেটা মাস্টার সার্কুলারে ছিল 15%, এটা টোটালি চেঞ্জ হয়ে এখন হচ্ছে আমি যেটা আপডেট ওটা আপনাদেরকে দিয়েছি। এই আপনাদের ম্যানুয়ালে ডাউন পেমেন্ট এভাবে দেওয়া আছে, 15% অফ ওভার ডিউ বা 10% আউটস্ট্যান্ডিং, এখন ওইটা নাই। এটা ছিল 2012-তে, এখন 2022-এ চেঞ্জ হয়ে নতুন আপডেটটা আসছে। ওকে, তাহলে আমরা নেক্সট হচ্ছে আমরা লোন রিশিডিউল ক্লাসিফিকেশন আর সিআরএসএলআরটা আমরা আপ টু ডেট দেখালাম। আর দুটো টপিক পড়বো, একটা হচ্ছে ব্যাংক ডিজিটাল ব্যাংকিং নিয়ে। ডিজিটাল ব্যাংকিং এর সার্কুলারটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, এটা হচ্ছে মূলত ডিজিটাল ব্যাংকিং এর প্রথম যে অ্যাডভার্টাইজমেন্টটা আসছে, আমি আমার থেকে অ্যাডভার্টাইজমেন্ট প্লাস হচ্ছে গাইডলাইন, এই দুইটা জিনিসই আমি সামারি করে পড়াবো। তা আমরা জাস্ট একটু মনোযোগ দিলে আশা করি ডিজিটাল ব্যাংক নিয়ে কিন্তু রিসেন্টলি অনেক, যেমন নগদ থেকে শুরু করে বেশ কিছু ব্যাংক আপনার ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেয়েছে। তো ডিজিটাল ব্যাংক করতে গেলে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে আমরা এগুলো একটু দেখি। প্রথম যে অ্যাডভার্টাইজমেন্ট আসছিল বলছিল যে মাস্ট বি এ পাবলিক লিমিটেড কোম্পানি, ডিজিটাল ব্যাংক করতে হলে অবশ্যই সে একটা পাবলিক লিমিটেড কোম্পানি হবে এবং লাইসেন্স আন্ডার, আমরা একটু আগে যে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট দেখলাম যেখানে সেকশন 31 যে রেজিস্ট্রেশন লাইসেন্সিং দেখলাম, অবশ্যই তাকে কি করতে হবে, সেকশন 31 অনুযায়ী লাইসেন্স প্রাপ্ত হতে হবে। তার পেড আপ ক্যাপিটাল হবে অবশ্যই 125 কোটি টাকা, যেটা আমরা পেড আপ ক্যাপিটালের যে ক্লজ পড়ছিলাম তখন আমরা পড়ছি যে 125 কোটি টাকা হবে তার পেড আপ ক্যাপিটাল। তার যে স্পন্সররা আছে প্রত্যেক স্পন্সর মিনিমাম 50 লাখ টাকা স্টিক থাকতে হবে। তারপর হচ্ছে এখানে স্পন্সর কন্ট্রিবিউশনস টু দ্য শেয়ার প্রপোজ ডিউ, এখানে মূলত যার আরেকটা জিনিস দেখেন, ফিট এন্ড প্রপার টেস্ট, তাকে অবশ্যই আমরা গাইডলাইনে পাবো ফিট এন্ড প্রপার টেস্টে কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো তাকে কোয়ালিফাই করতে হবে।
এবং দ্য অ্যামাউন্ট অফ 5 লাখ শ্যাল বি পেড এজ নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশনের সময় দিতে হবে। এটা হলো মূলত যে ডিজিটাল ব্যাংক করার জন্য যে ইনভাইটেশনটা বাংলাদেশ ব্যাংক দিয়েছিল, এটা আপনারা সচরাচর অ্যাভেলেবেল পাবেন না। এটা আমরা জেনারেলি সার্কুলারটা পেয়েছিলাম। তো এটা হলো জাস্ট ওই সার্কুলারটা। যদি গাইডলাইনটা দেখি, গাইডলাইন হচ্ছে এটা। এখানে বলছে যে প্রত্যেকটা ইচ ডিবি মানে ডিজিটাল ব্যাংকে শ্যাল বি, যেটা আমরা বললাম 31 যে রেজিস্ট্রেশন হবে, তাকে 125 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল থাকতে হবে। পেড আপ ক্যাপিটাল অবশ্যই আনএনকাম্বার্ড ফর্মে থাকতে হবে, সেখানে কোনো প্রকার লিয়ান যুক্ত রাখা যাবে না। শ্যাল বি ভেরিফাইড এন্ড কিপ আন্ডার লিয়ান বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আন্ডারে থাকতে হবে। দেন ইনিশিয়াল মিনিমাম পেড আপ শ্যাল বি প্রোভাইডেড স্পন্সর এবং প্রপোজ যে ডিজিটাল ব্যাংক আছে তারাই প্রোভাইড করবে। তাকে অবশ্যই উইদিন 5 ইয়ার্স এর মধ্যে আইপিও তে যেতে হবে, ইনিশিয়াল পাবলিক অফারিং এ যেতে হবে। দা মিনিমাম স্টেক থাকবে 50 লাখ টাকা। দেন হচ্ছে আপনার কি হতে পারবে না, ডিজিটাল ব্যাংকিং এ যে স্পন্সর ডিরেক্টর আছে হু ক্যান মানে কারেন্ট লোন ডিফল্টার, কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে ডিফল্ট অ্যাজ ওভারডিউ হিসেবে লোন ডিফল্টার হিসেবে ডিক্লেয়ার, এমন কেউ কি হতে পারবে না, ডিজিটাল ব্যাংকিং এ স্পন্সর হতে পারবে না। বলা আছে স্পন্সর শেয়ার নট বি ট্রান্সফার্ড, স্পন্সরের শেয়ার 5 বছর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের প্রায়র পারমিশন ছাড়া কি করা যাবে না, ট্রান্সফার করা যাবে না। বাট বাংলাদেশ ব্যাংক শ্যাল নট গিভ, আপনারা যদি বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করেন, বলছে 3 ইয়ার্স না হলে এস্টাবলিশমেন্টে বাংলাদেশ ব্যাংক আপনাকে পারমিশন দিবে না টু ট্রান্সফার দেয়ার শেয়ারস। স্যার একটা কোশ্চেন ছিল প্লিজ। স্যার, এই শেয়ার ক্যাপিটাল পেড আপ ক্যাপিটাল কি স্যার ক্যাশ হতে হবে নাকি ইন কাইন্ড এটাও হইতে পারবে? না, অবশ্যই আপনাকে কোনো একটা মানে ডিজিটাল ব্যাংকিং এ তো অবশ্যই আপনার অন্যান্য ব্যাংকের মতো যেরকম কোনো ব্যাংকে ডিপোজিটেড ফর্মে থাকতে হবে। আপনাকে প্রত্যেকটা স্পন্সর মিনিমাম 50 লাখ টাকা, টোটাল এগ্রিগেট 125 কোটি টাকা আপনাকে কোনো বাংলাদেশের যে কমার্শিয়াল যে ব্যাংক আছে যে কোনো ব্যাংকে ডিপোজিটেড ফর্মে থাকতে হবে। হুইচ মিন্স অ্যাকচুয়ালি লিকুইড ফর্মে, মানে ক্যাশ ফর্মে। এটা ইন কাইন্ডে যে করে ওয়ান টাইপ অফ কোম্পানি ভিন্ন কোম্পানি দেখি সেটা চলবে না। না, টাকা অবশ্যই 100 থ্যাংক ইউ স্যার। টাকা দিয়ে, এবং সেটা কিন্তু আবার বাংলাদেশ ব্যাংকের সাথে এখানে একটা ক্রাইটেরিয়া একটু ডিফারেন্ট আছে, বাংলাদেশ ব্যাংকের সাথে লিয়ান রাখবে। আপনি বাংলাদেশ ব্যাংকের প্রায়র পারমিশন ছাড়া ওই টাকা কোনো কোথাও ইউজ করতে পারবেন না। স্যার এর সাথে তাহলে একটু বলে, এটাকে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে গঠন মানে হবে না, এরকম? অবশ্যই আপনি স্পন্সর আপনার যেখানে আপনি 50 লাখ টাকা মিনিমাম দিলেন, আপনার সর্বোচ্চ মানে কি বলে মিনিমাম যে ক্রাইটেরিয়া গুলো পুরো ব্যাংকিং একটা পুরোটাই, মানে জাস্ট একটু ডিফারেন্ট আসলে ফিট এন্ড কিছু কিছু আপনাকে ক্রাইটেরিয়া ফুলফিল করতে। আদারওয়াইজ ব্যাংকিং একটা যেভাবে বলছি, ব্যাংক তো সমস্ত ব্যাংক কিন্তু পাবলিক। আপনি এখানে একক মানে ফ্যামিলিতে 10% বেশি শেয়ার হোল্ড করতে পারবেন না, আইদার ইন্ডিভিজুয়াল হোক বা ব্যাংকের ডিরেক্টরদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে হোক। So, ওই ক্রাইটেরিয়া কিন্তু এখানেও ফুলফিল, এখানেও সেম। ওকে স্যার, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ফিট এন্ড প্রপার টেস্ট ক্রাইটেরিয়া। এখানে বলছে যে আমরা এটা অ্যানেক্সার 8 এ দেখি, অ্যানেক্সার 8 এ কি বলা আছে, ফিট এন্ড প্রপার টেস্ট ক্রাইটেরিয়ার মধ্যে কিছু যেগুলো আমাকে কমপ্লাই করতে হয়, এটা এই সার্কুলারের মধ্যেই আছে, আপনারা সিনপসিসে পাবেন। এখানে বলছে যে তাকে অবশ্যই কি থাকবে, দ্য কনসার্ন পারসন, যারা স্পন্সর ম্যানেজমেন্ট আছে তারা অ্যাটলিস্ট 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স এবং 5 বছরের আপনার মানে ডিজিটাল ব্যাংক 5 বছরের উইথ অ্যাপ্লিকেশন বেসড ব্যাংকিং সার্ভিস এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। দেন পার্সনস উইথ এডুকেট নলেজ ইন ডিলিং রিটেল কাস্টমার্স, তারপর আপনার এডুকেট নলেজ থাকতে হবে ব্যাংক ফাইন্যান্সিয়াল লস রেগুলেশনস গুলো নিয়ে। আপনি কোনো ক্রিমিনাল অফেন্সে কোনো একটা ফর্জারি বা ক্রাইমের জন্য কনভিক্টেড দণ্ডিত হতে পারবেন না। আপনার কোনো লিগ্যাল প্রসিডিংস আপনার এগেনস্টে কোনো অ্যাডভার্স মানে নেগেটিভ কোনো ফাইন্ডিংস নাই, কোনো রুলস রেগুলেশন বা রেগুলেটরি অথরিটি কোনো ডিসিপ্লিনারি কোনো অ্যাকশন আপনি কনভিক্টেড দণ্ডিত হননি, হ্যাজ নট বিন কনভিক্টেড উইথ বা যে এমন একটা কোম্পানিতে আপনি ইনভলভ আছেন যেটা লাইসেন্স ক্যান্সেল হয়েছে এমন কোনো কোম্পানির সাথে জড়িত না। দেন বলছে লোন টেকেন, কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে আপনি লোন নিলেন যেখানে হ্যাভ বিকাম ডিফল্টেড, আপনাকে ডিফল্টার হিসেবে ডিক্লেয়ার করলো, বা হ্যাজ বিন অ্যাডজুডিকেটেড বাই ব্যাংক্রাফটসি হিসেবে আপনাকে ডিক্লেয়ার করলো কোনো কোর্টে। এই যে ক্রাইটেরিয়া এগুলো যদি আপনি কমপ্লাই করেন, তাহলে আপনি ডিজিটাল ব্যাংকিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি প্রপার ফিট আপনি ম্যানেজমেন্টে ব্যাংকের কি করতে পারবেন, আপনি
ম্যানেজমেন্টও থাকতে পারবেন। এবার আসেন ডিজিটাল ব্যাংকের সিইও, ম্যানেজিং ডাইরেক্টর হলে কি তার কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে? তার অ্যাটলিস্ট 15 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে হবে, 5 ইয়ার্স থাকতে হবে টেকনোলজি বেসড ব্যাংকিং, যারা অনলাইন ফ্যাসিলিটিস যে সমস্ত ব্যাংকিং গুলোতে বলছে টেকনোলজি বেসড ব্যাংকিং এ আপনার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স এবং টোটাল 15 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনি যদি ব্যাংক ওই ডিজিটাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হতে চান। দেন চিফ অপারেটিং অফিসার, সিএফও বা চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার, সিসও বা সিআরও বলেন, চিফ রিস্ক অফিসার বা হেড অফ ইন্টারনাল অডিট shall have at least 5 years of experience in technology based banking। হলে আপনি ডিজিটাল ব্যাংকিং এর চিফ অপারেটিং অফিসার হতে পারবেন, সিএফও বা হেড অফ ইন্টারনাল অডিট হতে পারবেন। দেন এখানে আদার যে প্রপারেশনাল কিভাবে সে অপারেট করবে, তারপরে আদার কিছু যেমন সিআরআর এসএলআর বলছি, ইট শ্যাল হ্যাভ টু মেইনটেইন দ্য সিআরআর এন্ড এসএলআর প্রেসক্রাইব বাই বাংলাদেশ ব্যাংক টাইম টু টাইম। আমরা যে ব্যাংকিং একটা যেভাবে পড়ছি, আপনাকে টোটাল টাইম এবং ডিমান্ড লাইবিলিটিস এর আপনাকে 5% যেটা ডিপোজিট ফর্ম কি বলে ক্যাশ রিজার্ভ রাখতে হয়, এখানেও সেম অ্যাডভান্স ডিপোজিট রেশিও, আপনি কোনো ডিপোজিটের এগনেস্টে সর্বোচ্চ কত পার্সেন্ট, যেটা আমাদের এখন হচ্ছে 87%। আর ইসলামী ব্যাংকে পড়ছিলাম আইডিআর, ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিও, যেটা হচ্ছে এখন 92%। আপনি 100 টাকা ডিপোজিট নিলে তার কি 87 টাকা আপনি অ্যাডভান্স ল্যান্ডিং করতে পারবেন। এটাও কিন্তু ডিজিটাল ব্যাংকিং এর জন্য অ্যাপ্লিকেবল, বলছে কি ডিটারমাইন্ড বাই বাংলাদেশ ফ্রম টাইম টু টাইম। মানে এখানে আপনার কনভেনশনাল ব্যাংক এবং এখানে ডিজিটাল ব্যাংকিং আন্ডারে যারা হবে তারাও সেম আমব্রেলাতেই পড়বে। স্যার এটাকে আমি যে লোন ডিপোজিট মানে আমি যে ব্যাংকে ডিপোজিট রাখবো তার উপরে কত পার্সেন্ট আকার আমি লোন নিতে পারবো, এটাই বলছেন অ্যাডভান্স ডিপোজিট রেশিও? না, আপনার না, এখানে হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকে এডিআর আইডিআর বলে না, যে আপনার এটা ব্যাংকের স্ট্রেংথটাকে মেজার করে। আপনার হচ্ছে সে আপনি ব্যাংকের এখন টোটাল লাইবিলিটি আছে হচ্ছে যেমন ডিপোজিট ফর্মে, মানে কনভেনশনাল আমরা ইন্ডিভিজুয়াল ডিপোজিট হয় বা অন্য কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল কোম্পানি, ওই কোম্পানিতে টোটাল ডিপোজিট আছে সে 100 কোটি টাকা, তাহলে ওই কোম্পানি কি করতে পারবে, টোটাল 87 কোটি টাকা মানে আপনার তার 87% পর্যন্ত সে ল্যান্ডিং করতে পারবে, লোন দিতে পারবে। ওকে, এটা হচ্ছে আমার বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রেসক্রাইব, যেটা 87% পর্যন্ত সে ল্যান্ডিং করতে পারে। আর ইসলামী ব্যাংক যারা, তাদের জন্য হচ্ছে আইডিআর, ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিও, আইডিআর করতে পারে হচ্ছে 92%। আর ডিজিটাল ব্যাংকিং এর আরেকটা হচ্ছে আইসিটি যে সিকিউরিটি গাইডলাইন, যেটা আপডেটেড ভার্সন যেটা আসছে সেটা, যে আপডেট সার্কুলার যেগুলো আসছে সে অনুযায়ী আপনাকে কমপ্লাই করতে হবে, আপনাকে অবশ্যই একটা সিকিউরিটি পলিসি, কম্প্রিহেন্সিভ পলিসি থাকতে হবে। তো এইটা হচ্ছে মোরলেস হচ্ছে আপনার মানে ব্যাংকিং এর জন্য যে প্রভিশন গুলো অ্যাপ্লিকেবল। আপনাকে ই কেওয়াইসি করতে হবে, ই কেওয়াইসি সম্পর্কে কারো ধারণা আছে? ইলেকট্রনিক কেওয়াইসি স্যার। হ্যাঁ, মানে কেওয়াইসি মানে হচ্ছে নো ইউর কাস্টমার। ওকে, রিসেন্টলি দেখবেন অনেক ব্যাংকেই মানে ই কেওয়াইসি বা বাংলাদেশ ব্যাংকে কিন্তু এটা একটা রিকোয়ারমেন্ট যে ই কেওয়াইসি করতে হবে। ই কেওয়াইসি মানে হচ্ছে আপনি সে এখন লাইভ, আপনি এখন একটা কোনো একটা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? আপনার আমরা যেরকম করি আগে, যেটা সিস্টেম ছিল যে আমি আমার পাসপোর্ট সাইজে 3 কপি ছবি নিব, তারপর বিভিন্ন সার্টিফিকেট গুলো নিব, তারপরে কি বলবো এনআইডি নিব, এগুলো ফটোকপি জমা দিব, টিনের ফটোকপি জমা দিব, বা ট্যাক্স রিটার্ন যেটা জমা দিচ্ছি তার প্রুফ অফ সাবমিশন রিটার্ন তার কপি জমা দিব। ই কেওয়াইসির ক্ষেত্রে হচ্ছে আপনার লাইভ, আপনার এখন আপনার সাথে এনআইডি থাকবে, আপনি সরাসরি আপনি গিয়ে আপনার মানে অনলাইন প্ল্যাটফর্মে আপনার কি হবে, অ্যাকাউন্ট ওপেন হবে, আপনি সামনে থাকবেন। মানে অনেকগুলো ব্যাংক এই ফ্যাসিলিটিস চালু করছে, অ্যাপস এর মাধ্যমে আপনি কি করলেন, স্ট্যান্ডিং এখানে থেকে আপনার এনআইডি স্ক্যান হবে, এনআইডি স্ক্যান হয়ে আপলোড হয়ে যাবে, এনআইডি সমস্ত ডাটা আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনে ফর্মে চলে আসবে এনআইডি অনুযায়ী, যে ডাটাগুলো গভর্নমেন্ট সার্ভারে রেকর্ডেড আছে। আর আপনার ছবি যখন দিবেন তখন তার সাথে ম্যাচ করে সব ডাটা চলে আসবে, মানে ওইখানে এটা হচ্ছে টোটালি এই ফরম্যাটে কিন্তু এখন অ্যাকাউন্ট ওপেন করার জন্য বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিচ্ছে। এই কেওয়াইসি অনেক ব্যাংক কিন্তু ফুলি ইমপ্লিমেন্টেড করছে, অনেক ব্যাংক এখন স্টিল এটার মধ্যে ইমপ্লিমেন্টেশনে যাইতে পারে নাই। তারপর সিসও, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, এগুলো হচ্ছে টোটালি আমাকে অ্যাজ এ কনভেনশনাল ব্যাংক যেভাবে আমাকে সেই অনুযায়ী কি করতে হয়, অ্যাজ এ ডিজিটাল ব্যাংক ফর্ম করতে হয়, আমাকে সেগুলো কমপ্লাই করতে হবে। ওকে, আরেকটা আসেন হচ্ছে আমাদের ব্যাংকা ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে রিসেন্টলি আসছে নতুন সার্কুলার। এটার মধ্যে হচ্ছে
আমি আপনাদেরকে এই ডিজিটাল ব্যাংক বা ব্যাংক ইন্স্যুরেন্স যে দুইটা বাংলা এবং ইংলিশ দুই ভার্সনেরই আমি আপনাদেরকে ইমেল করে দেবো, দুইটা ভার্সনেরই কপিটা। ব্যাংক ইন্স্যুরেন্স গাইডলাইন এখানে বলছে যে আপনার প্রথম আসেন অ্যাপ্রুভাল, এখানে বলছে কি নো ব্যাংক শ্যাল এঙ্গেজ ইন ব্যাংক ইন্স্যুরেন্স সেল অফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট উইদাউট গেটিং prior approval from Bangladesh Bank and obtaining a corporate agent license from the IDRA. ইডরাটা হচ্ছে আমরা যেমন ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানির জন্য যে রেগুলেটর এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আর ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মানে বাংলাদেশে যে যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি অপারেট করে তাদেরকে আইডিআর ইডরা থেকে লাইসেন্স, ইডরা হচ্ছে তাদের রেগুলেটর। ঠিক আছে, তাহলে বলছে যে নো ব্যাংক, প্রথম কথা ব্যাংক ইন্স্যুরেন্স প্রোডাক্ট কে বিক্রি করবে? ব্যাংক বিক্রি করবে। নো ব্যাংক শ্যাল এঙ্গেজ, সেই ধরনের ব্যাংক ইন্স্যুরেন্স প্রোডাক্টে সে এঙ্গেজ হতে পারবে না বা কোনো প্রকার ইন্স্যুরেন্স প্রোডাক্ট সে বিক্রি করতে পারবে না। কখন? উইদাউট গেটিং প্রায়র অ্যাপ্রুভাল, তাকে প্রথম বাংলাদেশ ব্যাংক থেকে প্রায়র অ্যাপ্রুভাল নিতে হবে। সে ব্যাংক ইন্স্যুরেন্স প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছে, পাশাপাশি তাকে বলছে অবটেনিং এ কর্পোরেট এজেন্ট লাইসেন্স, একটা কর্পোরেট এজেন্ট লাইসেন্স নিতে হবে ইডরা থেকে। এটা হলো আমাদের অ্যাপ্লিকেবিলিটি। দেন হচ্ছে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বলছে যে আমি যখন ব্যাংক ইন্স্যুরেন্স করবো আমার কি কি ক্রাইটেরিয়া ফুলফিল হতে হবে। আমার ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট CRAR উইথ ক্যাপিটাল কনজারভেশন বাফার, আপনার যে মিনিমাম যে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও 10% এবং 2.5% হচ্ছে কনজারভেশন বাফার সহ আমাকে 12.5% আমাকে কি করতে হবে? মেনটেন করতে হবে, বা বাংলাদেশ ব্যাংক টাইম টু টাইম যেটা ফিক্স করবে। আপনাকে ক্রেডিট রেটিং করাইতে হবে এবং গ্রেড 2, অবশ্যই ক্রেডিট রেটিং আপনাকে গ্রেড 2 পেতে হবে। ক্যামেলস রেটিং এ আপনাকে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের স্কোর 2 তে থাকতে হবে। আপনার ক্যাপিটাল এডিকুয়েসি, মার্কেট ডিসিপ্লিন, আর্নিং ক্যাপাসিটি আছে কিনা, লিকুইডিটি, সাস্টেনেবিলিটি আছে কিনা, সেগুলো রেটিং হচ্ছে অবশ্যই 2 থাকতে হবে। আপনার যে নন পারফর্মিং লোন, যে ক্লাসিফাইড লোনগুলো NPL নন পারফর্মিং লোন, আপনাকে অবশ্যই মোর দেন 5% এর বেশি হতে পারবে না, আপনাকে অবশ্যই 5% এর নিচে থাকতে হবে। আপনার কনজিকিউটিভ 3 ইয়ার্স নেট প্রফিট পজিটিভ থাকতে হবে। এই হলো ব্যাংক ইন্স্যুরেন্স প্রোডাক্ট করতে গেলে আমাকে এই ক্রাইটেরিয়া গুলো থাকতে হবে। আপনি যে ব্যাংক ইন্স্যুরেন্স যে বিজনেস প্ল্যানটা দিলেন সেটা অবশ্যই ভায়াবল হতে হবে, বোর্ড দ্বারা অ্যাপ্রুভড হতে হবে, শ্যাল হ্যাভ কম্পিটেন্ট এন্ড সুইটেবল ম্যান পাওয়ার থাকতে হবে। আপনার 26 এর যেটা আমরা আদানের ক্ষেত্রে দেখলাম, আপনাকে অবশ্যই শ্যাল নট ডিলিজ ব্যাংক ইন ব্যাংক ইন্স্যুরেন্স বিজনেস। দেন হচ্ছে এনি আদার ডকুমেন্ট যেটা বাংলাদেশ ব্যাংক আপনার কাছে শর্ট চাইতে পারে। অ্যাপ্লিকেশন প্রসেসটা কি? আপনি যদি ব্যাংক ইন্স্যুরেন্স প্রোডাক্ট লঞ্চ করতে চান আপনাকে বোর্ড থেকে অ্যাপ্রুভড গাইড রেজলিউশন দিতে হবে। আপনাকে অবশ্যই ইন্টারনালি ডেভেলপড একটা গাইডলাইন ব্যাংক ইন্স্যুরেন্স প্রোডাক্ট যেটা বোর্ড দ্বারা অ্যাপ্রুভড গাইডলাইন ডেভেলপ করতে হবে। বিজনেস প্ল্যান এবং এক্সিকিউশন প্রসেস, তারপর কোড অফ কন্ডাক্ট এবং ব্যাংক ইন্স্যুরেন্স এগ্রিমেন্ট ওয়েবসাইট ফরম্যাটে আপনাকে সেগুলো কি করতে হবে? বাংলাদেশ ব্যাংকের কাছে অ্যাপ্লাই করতে হবে। আপনি যখন বাংলাদেশ ব্যাংকের কাছে অ্যাপ্লাই করবেন, বাংলাদেশ ব্যাংক যখন আপনাকে তার এনওসিটা দিবে, যে বলছে যে কর্পোরেট, তারপর আপনাকে ইডরা থেকে কর্পোরেট এজেন্ট লাইসেন্স নিতে হবে। ব্যাংক শ্যাল অ্যাপ্লাই ফর এ কর্পোরেট এজেন্ট লাইসেন্স টু IDRA আপন রিসিভিং অ্যাপ্রুভাল ফ্রম দ্য বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে যখন আপনি এনওসি পাবেন তার উপর বেসিস করে আপনি কি করতে পারবেন? IDRA এর কাছে কর্পোরেট লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন এবং বাংলাদেশ ব্যাংকে নোটিফাই করবেন। বাংলাদেশ ব্যাংক, আপনি যখন ইডরার কাছে কর্পোরেট লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তার 15 ডেজে আপনি কি করবেন? বাংলাদেশ ব্যাংকে তার কপি সহ আপনাকে নোটিফাই করতে হবে। দেন ব্যাংক ইন্স্যুরেন্স এগ্রিমেন্ট, অ্যামেন্ডমেন্ট, রিনিউয়াল সবকিছু বলছে সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ দ্য বাংলাদেশ ব্যাংক। তারপর কোড অফ কন্ডাক্ট অফ দ্য ব্যাংকস, দ্যাট এলিজিবিলিটি অফ দ্য চিফ ব্যাংকার ইন্স্যুরেন্স অফিসার হতে গেলে আপনাকে অবশ্যই তার যে কোয়ালিফিকেশন, মাস্টার সিকিউর ডিগ্রি, মিনিমাম 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আপনি সিইও, একটা ব্যাংকের এমডি বা সিইও থেকে 5th গ্রেডের মধ্যে থাকতে হবে, 5th গ্রেড, নট বিলো উইদিন 5th গ্রেড। তারপর হচ্ছে শ্যাল নট হ্যাভ এনি ডিসকোয়ালিফিকেশন, ব্যাংক কোম্পানির একটা কোনো একটা নেগেটিভ পয়েন্টের জন্য যদি আপনাকে ডিমার্ক করে বা আপনার তাহলে আপনি কিন্তু চিফ ব্যাংকার ইন্স্যুরেন্স অফিসার হতে পারবেন না। আপনাকে নেসেসারি ট্রেনিং এবং সার্টিফিকেশন যেটা IDR এর প্রয়োজন, ইডার প্রয়োজন, সেটা নিতে হবে। ইলিজিবিলিটি, তারপর ক্লেম প্রসেসিং, কোন ইন্স্যুরেন্স আসলে ডিস্ট্রিবিউশন, কাস্টমার নিড অ্যানালাইসিস, তারপর কমিশন যেটা ইডটা টাইম ডিটারমাইন করে দিবে, আপনাকে সেই অনুযায়ী কিন্তু আপনার ব্যাংক ইন্স্যুরেন্স প্রোডাক্টটা অপারেট করতে হবে। তো এই দুটো জিনিস হচ্ছে রিসেন্টলি আসছিল আমাদের ব্যাংক ইন্স্যুরেন্স এবং ডিজিটাল ব্যাংকিং ক্ষেত্রে। আপনারা জাস্ট গাইডলাইন গুলো বাংলা এবং ইংলিশে আমি দিয়ে রাখবো, আপনারা বাসায় একটু স্টাডি করেন, যদি এখান থেকে কোনো কেস দেয় আপনারা যাতে এখান থেকে আনসার দিতে পারেন।
ওকে, আমরা তাহলে এখন আসি হচ্ছে কিছু পাস্ট কোশ্চেনে দেখি। এটা আসছিল আপনাদের জুলাই আগস্ট 2022-তে। তাহলে কোশ্চেন পড়ার সময় আমরা কি বলছিলাম, প্রথমে কি করতে হবে আমাদেরকে? রিকোয়ারমেন্টস পড়তে হবে। হ্যাঁ, রিকোয়ারমেন্টসটা করতে হবে। রিকোয়ারমেন্টস পড়ে আমরা প্রথমে আমাদের যে কেস আছে, কেস থেকে আমরা ডাটাগুলো ফিল্টার করে শর্ট আউট করব। রিকোয়ারমেন্ট বলছে যে বেসড অন দ্য অ্যাভেলেবল ইনফরমেশন ইউ আর অ্যাডভাইস দ্য সিএফও, আপনাকে সিএফও কে অ্যাডভাইস করতে বলছে হাউ দ্য নেট প্রফিট অফ 2021 শুড বি অ্যালোকেটেড, আপনি নেট প্রফিট কিভাবে অ্যালোকেট করবেন। নাম্বার ওয়ান বলছে স্ট্যাটিউটরি রিজার্ভ এন্ড জেনারেল রিজার্ভ অ্যাজ পার ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী আপনি নেট প্রফিট, স্ট্যাটিউটরি রিজার্ভ এবং জেনারেল রিজার্ভ কিভাবে অ্যালোকেট করবেন। How much dividend, both cash and stock, are allowed by dividend policy of Bangladesh Bank applicable for banks? Is it permitted by the net profit? Then third question আপনার কাছে, assuming that bank will declare the highest rate of dividend as it is allowed, how will the stock dividend be declared if the total number of stock dividend calculated becomes fractional? যদি আপনার fractional থাকে সেভাবে আপনি ডিভিডেন্ডটা কিভাবে ডিক্লেয়ার করবেন। আমরা কেসটাতে আসি। কেসটা বলছে কি, the financial statements of ABC Bank PLC have been duly audited and the auditors have issued a draft report, the following in the status of equity as on 31st December. Net profit of the bank for the year 2021 is BDT 157 crore 61 lakh 97,208. Then the bank has been able to maintain capital reserve at the rate of 14% along with 2.5% capital conservation buffer and against its risk-based asset as on 31st December 2021. তাহলে আপনার 31st December 2021 এবং 2020 আপনার একটা কম্পারিজন দিয়েছে। পেইড আপ ক্যাপিটাল এবছর হচ্ছে 395 কোটি, গত বছর ছিল 377 কোটি। তারপর শেয়ার প্রিমিয়াম এবছর আছে 126 কোটি, গত বছর ছিল 126 কোটি। স্ট্যাটিউটরি রিজার্ভ এবছর আছে 326 কোটি, গত বছর ছিল 295 কোটি। জেনারেল রিজার্ভ এবছর আছে 100 কোটি, গত বছর 100 কোটি। দেন ডিভিডেন্ড ইকুইজিশন রিজার্ভ 4 কোটি 65 লাখ, গত বছর ছিল 4 কোটি 65 লাখ। রিটেইনড আর্নিং আছে এবছর 359 crore, গত বছর ছিল 308 crore। টোটাল যে আপনার ইকুইটি সেটা হচ্ছে 1312 কোটি আর গত বছর ছিল 1211 কোটি টাকা। এই হলো আমার টোটাল ইনফরমেশন। এরপর বলছে দ্য ম্যানেজমেন্ট ইজ প্ল্যানিং টু হোল্ড ফাইন্যান্সিয়াল অথেন্টিকেশন মিটিং অফ দ্য বোর্ড অন 14th February 2022। তাহলে এই কেজের উপর বেসিস করে আপনাকে আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো সেগুলো কি করতে হবে, সলভ করতে হবে। তাহলে আমরা প্রথম বলি যে আমরা প্রথম পড়ছিলাম কি, হাউ দ্য নেট প্রফিট অফ 2020 শুড বি অ্যালোকেটেড টু। তাই নেট প্রফিটের টাকা আপনি স্ট্যাটিউটরি রিজার্ভে কিভাবে অ্যালোকেট করবেন, জেনারেল রিজার্ভে কিভাবে অ্যালোকেট করবেন। আমরা পড়ছি না এরকম একটা কেস। ওকে, এখানে দেখি, এখানে বলছে কি, every banking company incorporated in Bangladesh shall create a reserve fund, and if the amount in such fund together with the amount in the share premium account is not less than its paid up capital, transfer to the reserve fund a sum equivalent to not less than 20% of that profit. তাহলে রিজার্ভ ফান্ড আমাকে কি করতে হবে, রিজার্ভ ফান্ড ক্রিয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার শেয়ার প্রিমিয়াম এবং স্ট্যাটিউটরি রিজার্ভ মিলে আমার কি পেইড আপ ক্যাপিটালের সমান না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে 20% করে আমাকে ট্রান্সফার করতে হবে। আমাদের প্রথম কথা হচ্ছে 20% করে ট্রান্সফার করতে হবে কোন প্রফিটের উপরে, প্রফিট বিফোর ট্যাক্স এন্ড ডিভিডেন্ড। নেট প্রফিট বিফোর ট্যাক্স এন্ড ডিভিডেন্ড। ওকে, তাহলে আমরা ফার্স্ট ক্রাইটেরিয়া বুঝলাম। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে আমার যতক্ষণ পর্যন্ত বলছে যে শেয়ার প্রিমিয়াম এবং স্ট্যাটিউটরি রিজার্ভের পরিমাণ যদি পেইড আপ ক্যাপিটালের সমান বা বেশি হয়, সমান হয়ে যায়, এরপর কিন্তু আমাকে ট্রান্সফার করতে হবে না। তাহলে এই কেসটাতে আসেন, এখানে আমার পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 395 কোটি টাকা। ওকে, আমার শেয়ার প্রিমিয়াম আছে 126 কোটি টাকা, স্ট্যাটিউটরি রিজার্ভ আছে 326 কোটি টাকা।
জেনারেল রিজার্ভ 100 কোটি, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ। তাহলে আমরা বেসিক জিনিসটা জানি কি, আমার শেয়ার প্রিমিয়াম এবং স্ট্যাটুটরি রিজার্ভ যদি পেইড আপ ক্যাপিটালের সমান হয় বা বেশি হয় তাহলে আমাকে ট্রান্সফার করতে হবে না, আদারওয়াইজ আমাকে 20% কি করতে হবে, এই যে নেট প্রফিট যেটা দেওয়া আছে তার 20% আমাকে স্ট্যাটুটরি রিজার্ভে ট্রান্সফার করতে হবে। বুঝা গেছে কোশ্চেনটা? স্যার আমি 20% প্রফিটের এটা কোথায় দিব, ওই যে স্ট্যাটিউটরি রিজার্ভে যোগ করবো? হ্যাঁ, স্ট্যাটুটরি রিজার্ভে যোগ করবো। আমার হচ্ছে এই যে নেট প্রফিট ওরা যেটা বলছে এটা এখানে বলে না যে স্পেসিফিকলি এটা কি প্রফিট বিফোর ট্যাক্স না প্রফিট আফটার ট্যাক্স। আপনাদের কোশ্চেনে যদি মেনশন করে না থাকে আপনারা জাস্ট একটু নোট দিয়ে বললেন যে এটাকে আমি নেট প্রফিট আফটার ট্যাক্স, এখানে অ্যাজ পার আমার যদি সেকশনটা মনে না থাকে, যে সেকশন 24 মনে না থাকলে আপনার বলতে পারেন যে অ্যাজ পার প্রভিশনস অফ ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 অ্যামেন্ডেড ইন 2023 কি করতে হবে, 20% of the net profit shall be transferred to statutory reserve। আমি আইন বললাম, এরপর আপনি কি করলেন, এই যে পেইড আপ ক্যাপিটাল আমি কি করলাম, সরি নেট প্রফিটের 157 কোটির 20% আপনি স্ট্যাটুটরি রিজার্ভে ট্রান্সফার দেখালেন। সেকেন্ড যে কেসটা বলছে যে আমার শেয়ার প্রিমিয়াম এবং স্ট্যাটুটরি রিজার্ভ মিলে যদি পেইড আপ ক্যাপিটালের সমান হয়ে যায় তখন আর কিন্তু আমাকে ট্রান্সফার করতে হবে না। সেকেন্ড আনসারটা আমরা দিতে পারি যে আমার স্ট্যাটুটরি আছে হচ্ছে 326 কোটি, শেয়ার প্রিমিয়াম আছে 126, তাহলে টোটাল দুইটা মিলে কি আমার 395 বেশি হয়ে যাচ্ছে না? 452 কোটি নিয়ারলি নাকি? আচ্ছা স্যার, তাহলে তো এখানে ট্রান্সফার করার প্রয়োজন নাই। হ্যাঁ, তাহলে আমাকে আমি বলবো যে যেহেতু এখানে শেয়ার প্রিমিয়াম এবং স্ট্যাটুটরি রিজার্ভ মিলে আমার পেইড আপ ক্যাপিটালের চেয়ে বেশি হচ্ছে, সো আমাকে ব্যাংক, এই কনসার্ন এবিসি ব্যাংক shall not require to transfer any amount to statutory reserve। স্যার এই কেসে যদি এরকম হইতো যে আমার যতটুকু স্যার আমি ট্রান্সফার করতে পারবো হুম। সেটা টোটালটা দিলে আসলে আমার ওই পেড আপ ক্যাপিটাল বেশি চলে গেল, তখন কি স্যার পেড আপ ক্যাপিটাল সমান হওয়া পর্যন্ত যতটুকু হয় অতটুকু ট্রান্সফার করবো না, মানে এই পার্সেন্টেজ অনুযায়ী যতটা হয় পুরোটা করবো? আমরা বেশি করতে পারবো না, মানে আমার পেইড আপ ক্যাপিটাল এখানে যদি থাকতো যে 500 কোটি টাকা, ঠিক আছে, আমার 326 আর 126 মিলে কিন্তু 500 কোটি হচ্ছে না, সো আমি তখন তাকে বলবো যে আমি 20% স্ট্যাটুটরি রিজার্ভে ট্রান্সফার করতে হবে। আবার যদি কেস থাকে যে আপনি এই যে 20% ট্রান্সফার করলে পেইড আপ ক্যাপিটালের চেয়ে বেশি হবে, আদার এখন কম আছে এবার ট্রান্সফার করার পরে বেশি হয়ে যাবে, তখন আপনি রিকমেন্ড করবেন যে না এখানে ট্রান্সফার করতে হবে না। বুঝা গেছে? যে ধরনের কেসে আসুক পারা যাবে মানে এইখানে। স্যার আপনি বলতে আচ্ছা, চাচ্ছেন যে পুরোটাই 20% ট্রান্সফার হলে করা যাবে যদি না, আপনার নাকি বেশি ওই যে হয়ে যায়? 20% জায়গায় যদি 15% দিয়ে হয়ে যায় তাহলে 15% ট্রান্সফার করব, নাকি একদমই ট্রান্সফার করব না? ওকে, আপনার পয়েন্টটা নিলাম, দেন বলেন রাবুকা বলেন। স্যার সেম কোশ্চেন আমারও স্যার। আচ্ছা, আমার নিয়ম হচ্ছে 20%। আমার আইনে যেটা বলছে 20%, এখানে কিন্তু 10% এটা ডিভিডেন্ড না যে আমি 10% দিব না 5% স্টক দিব 5% ক্যাশ দিব, এরকম অপশন নাই এখানে। আমাকে বলছে আইনে বলছে নট লেস দেন 20%। আপনি হচ্ছে এখানে বেসিক্যালি আমার যদি পেইড আপ ক্যাপিটালের চেয়ে কম বা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাকে নতুন করে কোনো ফান্ড ট্রান্সফার দেখাইতে হবে না, আপনি জাস্ট আইনের কথা বলে দিলে আনসারটা আপনার সলভ হয়ে যাবে। যে আমার 24-এ বলা আছে আমার যতক্ষণ পর্যন্ত শেয়ার প্রিমিয়াম এবং রিজার্ভ পেইড আপ ক্যাপিটাল সমান না হবে, যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি কি করতে পারবো, এই আমাকে 20% স্টেট রিজার্ভে ট্রান্সফার করতে হবে। আর জেনারেল রিজার্ভে এটা আসলে ব্যাংকের প্রত্যেকটা ব্যাংক বা এফআই নিজস্ব পলিসি, সে চাইলে জেনারেল রিজার্ভ ক্রিয়েট করতে পারে, চাইলে এটাকে অমিটও করতে পারে। জেনারেল রিজার্ভে কোনো স্পেসিফিক গাইডলাইন নাই। 2. How much dividend, both stock and cash dividend, are allowed by the dividend policy of Bangladesh Bank applicable for banks? এটা আমি সার্কুলারটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, মনে আছে কারো? কত পার্সেন্ট পর্যন্ত ডিভিডেন্ড দেওয়া যাবে? 35 পর্যন্ত, সর্বোচ্চ 17.5 পর্যন্ত আমরা ক্যাশে দিতে পারবো। ক্যাশ আপনি কিন্তু 20 দিতে পারবেন না, ক্যাশের ম্যাক্সিমাম হচ্ছে 50%। 17.5। জি স্যার, 50% মানে 35-এর অর্ধেকে যা আসে আমার। হ্যাঁ, 17.5% বলছেন। ক্যাশ আমি চাইলে কিন্তু স্টক 20% আর ক্যাশ 15% দিতে পারবো, বাট ক্যাশ 20% দিতে পারবো না, ক্যাশের সিলিং হচ্ছে 17.5। ইজ ইট পারমিটেড বাই দ্য নেট প্রফিট? তাহলে আপনার এই যে নেট প্রফিট 157 কোটি আছে, এটা কি আমার ডিভিডেন্ড দেওয়ার মতো অবস্থায় আছে? যদি এখানে বলা আছে যদি ফ্র্যাকশনাল থাকে
আপনি সে কি করলেন, 17.5% আপনি ক্যাশ দিলেন, 17.5% স্টক দিলেন। তাহলে স্টক দেওয়ার পরে আমার টোটাল রিজার্ভ দাঁড়ায় কত, রিটেন আর্নিং এখন আছে 359 কোটি। তাহলে আমি 17.5% ক্যাশ দেওয়ার পরে এবং স্টক দেওয়ার পরে আমার যে ব্যালেন্সটা, এটা তো 35% কমে যাবে। এরপরে বলছে যে যদি আপনার স্টক ডিভিডেন্ডটা ফ্র্যাকশনাল হয় তাহলে কি করতে হবে? আসতেছি। তার কোশ্চেনটাই বুঝি নাই স্যার, 3 নম্বরটা। আচ্ছা, assuming that the bank will declare the highest rate of dividend, আমরা যে 35% এগ্রি করলাম, 35% ব্যাংক ডিভিডেন্ড দিল as it as allowed. How will the stock dividend be declared if the total number of stock dividend calculated becomes fractional? তাহলে আমার যেমন আমি তো নাম্বার অফ শেয়ার কিন্তু আমার ফ্র্যাকশনাল হতে পারবে না। আমি ধরলাম 100 টাকা, আমি কি করলাম 17.5% দিলাম, তাহলে কত আসে? 17.5 শেয়ার, নতুন শেয়ার আসলো, ঠিক আছে। তো এখন যে 0.5, আমি তো 17 রাউন্ড আপ, কিন্তু বাকি যে 0.5 আছে, 0.5 তো ফ্র্যাকশনাল। এটা এই শেয়ারটাকে আমি কিভাবে অ্যালোকেট করবো? এটা কি আমি কোনো শেয়ার হোল্ডারকে 0.5 শেয়ার দিতে পারবো? স্যার আমি কি স্যার এটাকে এটার রাউন্ড একটা করে নেব, গাইডলাইন আছে না? নিয়ারেস্ট রাউন্ড, সরি, কিছু বলছিলেন একজন? মানে রাউন্ড করে নেব, বা এই বিষয়ে কি কোনো সার্কুলার আছে? হ্যাঁ, এখানে সার্কুলার বলতে এখানে আসলে বেসিক্যালি গাইডলাইনে যেটা বলে যে আপনি এই শেয়ারটা, আপনি জেনারেলি লিস্টেড কোম্পানিগুলো যেটা করে, এগুলো এই যে ফ্র্যাকশনাল শেয়ারগুলো ওটা অ্যাকুমুলেট করে পরবর্তী মানে একটা সেপারেট অ্যাকাউন্টে রাখে। এটা ব্যাংক অ্যাকাউন্ট ফলো করে সেপারেট ডিসক্লোজার দেয়, দিয়ে একটা রাউন্ড শেয়ার হলে দেন হচ্ছে ওটা ওরা ইকুইভ্যালেন্ট মার্কেট প্রাইসে বিক্রি করে ওই যারা ক্যাশ অন্য যারা ডিভিডেন্ড পেয়েছে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেয়। এটা কোনো রাউন্ড আপ করে তার শেয়ারে মানে সিডিবিএল এ বা নতুন কোনো শেয়ারে তাকে আলাদাভাবে অ্যালট করে না। এটা জাস্ট ফ্র্যাকশনাল গুলো অ্যাকুমুলেট করে একটা সেপারেট জাস্ট অ্যাকাউন্ট মেনটেন করে ওরা। স্যার একটা এক্সাম মানে বুঝি না, একটু যদি বলতেন। আমি ওকে, কোশ্চেনটার উত্তর পরেও বুঝতে পারি নাই, সেই জন্য জিজ্ঞেস করলাম স্যার। আমি ধরলাম আমি একটা এবিসি একটা লিস্টেড কোম্পানি, সে কি করলো, সরি লিস্টেড ব্যাংক, ওকে। তাহলে সে এই 2023 ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য তারা 17.5% স্টক ডিভিডেন্ড এবং 17.5% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো। তো এখন আমাদের যে থার্ড যে কোশ্চেনটা, আমি ক্যাশ ডিভিডেন্ডটা তার যে অ্যাকাউন্ট বিএফটিএন সরি এই সিডিবিএল এ যে অ্যাকাউন্ট মেনটেন করছে সেই অ্যাকাউন্টে আমি ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দিতে পারবো, ফ্র্যাকশনাল ডিভিডেন্ড দিতে পারবো। ক্যাশ ডিভিডেন্ড দিতে তো কোনো না নাই, যেমন কাউকে 100 টাকা 50 পয়সা তো দেওয়া যাবে, ওকে। এখন স্টক ডিভিডেন্ডটা যদি ফ্র্যাকশনাল হয় তখন তাকে কি করবেন? স্টক ডিভিডেন্ডে কারো শেয়ার কিন্তু 100.5 এরকম কোনো শেয়ার হয় না। শেয়ারটা অবশ্যই একটা নিউমেরিক আপনার হচ্ছে মানে যেমন 1 বা 100 বা 200 মানে ফিক্স নাম্বার হয়, এটা কোনো ফ্র্যাকশনাল থাকে না, ওকে। স্টক ডিভিডেন্ডে তাকে যদি 17.5% যদি স্টক ডিভিডেন্ড দিতে চান তাহলে তাকে আপনি কি করলেন, তাকে 17টা স্টক ডিভিডেন্ড দেবেন, বাকি যে 0.5 এই 0.5 আপনি কি করলেন একটা সেপারেট অ্যাকাউন্টে মেনটেন করলেন, মানে আলাদা করে। আপনি সেটা যখন আরো নেক্সট ইয়ারে ডিভিডেন্ডের সাথে যদি আপনার অ্যাকুমুলেট হয় আপনাকে কি করতে হবে, ওই টাকা পরবর্তীতে লিস্টেড কোম্পানিগুলো যেটা করে যে একটা মার্কেট প্রাইসে তারা ওই শেয়ারটা বিক্রি করে রাউন্ড আপ হওয়ার পরে পরবর্তীতে এই যারা এলিজিবল তাদেরকে তাদের প্রপোর্শন অনুযায়ী টাকাটা ডিস্ট্রিবিউট করে দেয়। ও মানে এখন যারা পাইতো আপনার এই যে 0.5 যেটুকু বাকি ছিল, যে যে শেয়ার হোল্ডাররা পেতো, এরই একদম। রাউন্ড হওয়ার পরে পরবর্তীতে আপনার যে অ্যাকুমুলেট করে তাদেরকেই ভাগ করে দেবে। হ্যাঁ হ্যাঁ, 0.5 তো তাকে আমি শেয়ার দিতে পারবো না। না, এখন পারবো না, কিন্তু এই শেয়ার হোল্ডারদেরকেই তো দিচ্ছি আমি, মানে নেক্সট টাইম। হ্যাঁ, এরাই তো এলিজিবল এবং এরাই পাবে পরবর্তীতে। আমি যখন পরবর্তীতে একটা রাউন্ড আপ শেয়ার পাবো তখন আমি বিক্রি করে শেয়ারটা তাদের নামেই দিব। থ্যাংক তাহলে ইউ স্যার। স্যার এখানে কি 34.5% আমরা ডিভিডেন্ড দিব দুটা মিলে? না, এখানে আমরা তো এজিউম করে নিলাম, আপনি এখানে কোশ্চেন এজিউম করে নিতে পারেন। বলছে যে ব্যাংক উইল ডিক্লেয়ার দ্য হাইয়েস্ট রেট অফ ডিভিডেন্ড, আমাকে তো বাংলাদেশ ব্যাংক আমাকে সর্বোচ্চ 35% পর্যন্ত আমাকে অ্যালাউ করতেছে ডিভিডেন্ড দেওয়া। জি, তার মধ্যে তাহলে তো ক্যাশ ডিভিডেন্ড দিলাম স্যার 17.5, তার স্টক তাহলে আমরা শুধু 17 দিব। 17 দিব, হ্যাঁ। বাকিটা আমাকে একটা সেপারেট হিসেবে রাখতে, 17 বলতে আবার সবার 17 না, যেমন যারা কারো ধরলাম শেয়ার আছে আপনার 35 এই 357টা শেয়ার আছে, বা
আরো 360টা আছে, তো 360টা শেয়ারকে আপনি যদি 17.5 ধরেন তার শেয়ার, তাহলে যদি রাউন্ড আপ চলে আসে তাহলে রাউন্ড আপ শেয়ার পাবে সে। আর যে ফ্র্যাকশনাল যে শেয়ার গুলো আসলে যাদের মানে কোনো নিউমেরিক মানে ইকুয়াল ফিগার নাই, যেমন 1 2 মানে কোন ফিক্স জাস্ট ফ্র্যাকশন আসতেছে, জি এর ক্ষেত্রে ডিফারেন্ট হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা আসি মার্চ এপ্রিল 2022 আসছিল যে রিকোয়ারমেন্টস হচ্ছে কমেন্ট অন দ্য ইনভেস্টমেন্ট মেড বাই XYZ ব্যাংক লিমিটেড ইন PQR ফাইন্যান্স লিমিটেড। কমেন্ট অন দ্য ইনভেস্টমেন্ট, তাহলে বাই XYZ ব্যাংক কি করছে, একটা ফাইন্যান্স কোম্পানিতে সে ইনভেস্ট করছে, তার উপর আপনাকে কমেন্ট করতে হবে ইন লাইন উইথ ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য যে রেগুলেশন গুলো অ্যাপ্লিকেবল সেগুলোর জন্য। তাহলে এবার আমরা কেসটাতে আসি। প্রথম বলছে one of the leading banks in the country XYZ Bank Limited holds the following shares of a listed non-banking financial institution. তাহলে একটা ব্যাংক PQR একটা ফাইন্যান্স কোম্পানি, তার XYZ হচ্ছে ইনভেস্টর, সে ইনভেস্ট করছে, ব্যাংক নিজে ইটসেলফ করছে 9%, ওই এফআই 9%, তার একটা সাবসিডিয়ারির মাধ্যমে করছে 9.5, অ্যানাদার সাবসিডিয়ারির মাধ্যমে 8%, টোটাল হচ্ছে ওই এফআই 26.5% সে ইনভেস্ট করছে। PQR Finance Limited was listed in Bangladesh as joint venture company in collaboration with Canadian Investment. The equity structure of the banker paid up capital 10,000 million, share premium, statutory reserve data দেওয়া আছে। Then বলছে paid up capital of PQR Finance Limited 5,000 million as on 31st December 2021, market value হচ্ছে 50 টাকা। তাহলে সে এই যে ব্যাংক XYZ ব্যাংক লিমিটেড সে যে ইনভেস্টমেন্ট করছে সেটার উপর আপনাকে কমপ্লায়েন্স স্ট্যাটাসের উপর আপনাকে কমেন্ট করতে হবে। কেসটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার, আপনি বলেছিলেন একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বা একটা ব্যাংক কতটা পর্যন্ত ইনভেস্ট করতে পারবে, ফেইড এর কত পার্সেন্ট, যে বললেন যে যে কোম্পানিতে ইনভেস্ট করব তার ফেইড এর হলো কত পার্সেন্ট যেন, আর নিজের এরকম একটা সেকশন বলেছিলেন আজকে, কতটুকু পর্যন্ত সর্বোচ্চ ইনভেস্ট করতে পারবে। ওকে, আমরা তাইলে এখানে দেখি। আর আমরা কিন্তু এখান এই রিলেটেড যে কোনো ধরনের কেস আসুক, শেয়ার রিলেটেড কত পার্সেন্ট শেয়ার হোল্ড করতে পারবে, এটা এখন আসলে হচ্ছে বলছে ব্যাংক নিজে ইটসেলফ করছে, তার অ্যানাদার একটা সাবসিডিয়ারির মাধ্যমে অন্য একটা সাবসিডিয়ারির মাধ্যমে শেয়ার হোল্ড করছে, তারপর তার ব্যাংকের নিজের পেইড আপ ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম এবং বিভিন্ন ডাটা দেওয়া আছে, এবং যে কোম্পানি সে অ্যাকোয়ার করছে তার পেইড আপ ক্যাপিটালের ডাটা দেওয়া আছে। তো আমাকে হচ্ছে টোটাল আমি যে ইনভেস্টমেন্ট করছি টোটাল তার এখানে হচ্ছে 26.5% পর্যন্ত আমি কিন্তু এই PQR ফাইন্যান্স ইনভেস্ট করছি। তো এটা কি আমাকে আইনের মধ্যে থেকে নাকি আমাকে নন কমপ্লায়েন্স হয়েছে? সেকশন 26 পড়াচ্ছিলাম তখনই বলছিলাম কথাটা, যে according to the provisions of the section 26, no bank company shall hold shares of other company more than the numbers 5% of total paid up capital, share premium, statutory reserve and retained earning of the said bank company and 10% of the paid up capital of the said company. আপনি যে কোম্পানি অ্যাকোয়ার করতেছেন তার পেইড আপ ক্যাপিটালের 10% বা আপনার নিজের পেইড আপ ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, স্ট্যাটুটরি রিজার্ভ এবং রিটেনড আর্নিং এর 5%, এর বেশি আপনি কি করতে পারবেন না, মোর মানে এর বেশি আপনি ইনভেস্ট করতে করতে পারবো না। পারবেন না। তাহলে এখান থেকে আমরা আনসারটা দিতে পারবো না। আমার পেইড আপ ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, স্ট্যাটুটরি রিজার্ভ এবং রিটেনড আর্নিং তার বলছে কত পার্সেন্ট? 5%। 5%। এবং যে কোম্পানিতে আমি ইনভেস্ট করতেছি তার পেইড আপ ক্যাপিটালের 10%। 10%। তো সর্বোচ্চ আমার ইনভেস্টমেন্ট লিমিট আমি পেয়ে গেলাম। জি স্যার, 10% পর্যন্ত। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট করব, যেটা আগে ছিল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যাক্ট 1993, এখন হচ্ছে পুরোটাই আপনার সুপারসিড হয়ে ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট 2023 হয়েছে। ওইখানে বলা আছে যে একটা ফাইন্যান্স কোম্পানি যে কেউ ব্যাংক নিজে, ব্যাংক না ঠিক, যে কোনো কোম্পানি নিজে বা সাবসিডিয়ারি বা অ্যাসোসিয়েট সিঙ্গেল অথবা গ্রুপ মিলেয়া সে আমার কোম্পানির 25%-এর বেশি শেয়ার হোল্ড করতে পারবে না, যেটা আমি যখন ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট করবো তখন পাবো। জাস্ট এখন একটু ধারণা দেই, এখানে তারা 26.5% হোল্ড করতেছে, এটাও কিন্তু নন কমপ্লায়েন্স। ফাইন্যান্স কোম্পানি আমার 25%-এর উপরে কেউ সিঙ্গেল বা গ্রুপ কি করতে পারে না, হোল্ড করতে পারে না।
স্যার ওকে 5% নাকি সিঙ্গেল এন্ড গ্রুপ দুইটা মিলে, তাই না স্যার? এই যে উনি যেহেতু সাবসিডিয়ারি, এনাদের একাধিক সাবসিডিয়ারি দিয়ে হোল্ড করেছে, তার মানে হ্যাঁ 5%টা গ্রুপ। ওকে। গ্রুপ মিলে করবো। ওকে নেক্সট আসেন, এটা হচ্ছে বলছে যে ডিসেম্বর 2021 যে কোশ্চেনটা আসছে, you are required to give your comment on the above mentioned actions of the management of the board of ABC Bank Limited. তাহলে এখানে আপনার কমেন্টটা চাওয়া হয়েছে। আমরা প্রথম দেখি যে the management of ABC Bank Limited, the bank is planning to place the following proposals to the board. Next proposal গুলো দিচ্ছে: complying with the provisions of the Companies Act 1994 and Articles of Association of the bank, Delta Consulting Limited will be appointed as the managing agent of ABC Bank Limited for a period of often years. Then প্রথম বলছে কি ডেল্টা কনসাল্টিং কে সে কি করতে চাচ্ছে, ম্যানেজিং এজেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করতে চাচ্ছে। সেকেন্ড যে কেসটা, দ্য ব্যাংক এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস 450 million to a corporate client, namely Premier Auto Banks. The project was undertaken to produce eco-friendly, high-quality of auto bricks. Unfortunately, the project failed, and due to incapacity of the management and the facilities become bad and loss. তাহলে আমরা ফাইন্যান্স করছিলাম, বাট এই লোনটা এখন ব্যাড এন্ড লস হয়ে গেছে। দ্য ম্যানেজমেন্ট অফ এবিসি ব্যাংক হ্যাজ নেগোশিয়েটেড উইথ দ্য ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের সাথে নেগোশিয়েট করে এগ্রি করছে যে টু টেক ওভার দ্য প্রজেক্ট ইন্টায়ারলি অ্যান্ড রান দ্য বিজনেস অফ অটোব্রিক্স বাই ইটস ওন ম্যানেজমেন্ট। তাহলে যেহেতু ক্লায়েন্ট তার পুয়ার ক্যাপাসিটি এবং কারণে সে কি হয়েছে, এই প্রজেক্টটা ফেলিওর হয়েছে এবং যে লোন ফ্যাসিলিটিসটা দিয়েছিল সেটা বিএল হয়ে গেছে। এখন ব্যাংক কি হয়েছে, ব্যাংক নিজেই সব অনুদিত হয়ে সে বলতেছে যে প্রজেক্টটা সে টেক ওভার করবে এবং বিজনেসটা তার ওন ম্যানেজমেন্ট দিয়ে সে রান করতে যাচ্ছে। থার্ড যে কেসটা, the management of the bank has planned to preserve the electronic version of the document in a robust server based in USA. ব্যাংক দেখা গেলো তার সিকিউরিটির জন্য সে কি করলো, তার ওভারঅল যে ব্যাংকের টোটাল যে ডাটা সার্ভারটা আছে সে ইউএসএ তে একটা রোবাস্ট সার্ভারে সে প্রিজার্ভ করতে চাচ্ছে। নাম্বার 5 লাস্ট যে কোশ্চেনটা, the bank made some changes in the memorandum and articles of association of the Provisional Companies Act. However, the management missed to inform Bangladesh Bank regarding this. তাহলে এখানে সবচেয়ে সহজ কোশ্চেন কোনটা, লাস্টটা নাকি? স্যার লাস্টের আগেরটা তো সহজ, দেশের বাইরে ডাটা সার্ভার করা যাবে না। ব্যাংক, লাস্টেরটা তো স্যার বাংলাদেশ ব্যাংক পারমিশন দিলে হইলো, এনওসি দিলে হইলো। হ্যাঁ, তাহলে আমরা লাস্টেরটা সহজে বলে দিতে পারবো যে অবশ্যই বাংলাদেশ ব্যাংক থেকে প্রায়র এনওসি নিতে হবে। তাহলে তার আগেরটা আনসার কিভাবে দিব? স্যার, দেশের বাইরে তো ডেটা সার্ভার রাখা যাবে না, লোকালি হোস্ট করতে হবে। হুম, অবশ্যই। তাই সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রায়র পারমিশন জি পারমিশন লাগবে। রিমুভ করতে পারবে না, মানে এখানে একটা ক্লজও আছে, আমরা যখন ব্যাংকিং করছিলাম তখন পেয়েছিলাম। ইলেকট্রনিক ফরম্যাটে হোক বা আদার ফরম্যাটে হোক বলছে যে সে বাংলাদেশ ব্যাংকের প্রায়র কনসেন্ট বা পারমিশন ছাড়া সে কোনো প্রকার ডাটা বা রিমুভ করতে পারবে না, কোনো ডকুমেন্টও পাঠাতে পারবে না। ইন্সপেকশনে যদি আপনি কোনো ডকুমেন্ট দেখাতে না পারেন, যদি বলেন যে এটা আমি সে দেশের বাইরে না হোক কোথাও অন্য কোথাও আপনি কি করলেন, শিফট করলেন, ডকুমেন্ট দেখাতে পারেন নাই, সেক্ষেত্রে বা ইন্সপেকশনে আপনাকে কি করতে হবে, বাংলাদেশ ব্যাংক ফাইন করবে যে আপনি প্রায়র পারমিশন, বাংলাদেশ ব্যাংকের প্রায়র পারমিশন না নিয়ে জিনিসটা করা যাবে না। তাহলে স্যার সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সারটা কি হলো, মানে বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে পারবে ওই দেশের বাইরে যেটা? এটা জি হ্যাঁ, স্যার। বাংলাদেশ ব্যাংকের প্রায়র কনসেন্ট নিতে হবে, কনসেন্ট নিলে পারবে। আমাদের আইনি বলছে যে বাংলাদেশ ব্যাংকের প্রায়র কনসেন্ট নিতে হবে। তো বাংলাদেশ ব্যাংক যদি কনসেন্ট দিয়ে থাকে, তা ইন্সপেকশনে যদি 44 এ সন্তুষ্ট হয় তাহলেই কনসেন্ট দিবে, তাহলে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা 3-4 পড়লাম, সেকেন্ড এবং ফার্স্টটা পারবো? স্যার একটু আপনি এক্সপ্লেন করলে ভালো হয়, দুটো একটু ইয়ে লাগতেছে, হার্ড লাগতেছে, বুঝতেছি না। স্যার, এক নাম্বার তো ম্যানেজিং এজেন্ট হওয়ার জন্য তো মানা করা আছে। আপনি মানে বলছে যে আমরা প্রথমে একদম শুরুর দিকে একটা আইনে পড়ছিলাম, এটা সম্ভবত কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনই ছিল। না ব্যাংকিং একটু বলা আছে যে আপনি
ম্যানেজিং এজেন্ট দ্বারা, মানে কোনো এজেন্ট দ্বারা আপনি কি হতে পারবেন না, আপনি ব্যাংক কোম্পানি রান করতে পারবেন না। এই যে সেকশন 11টা দেখেন, নো ব্যাংক কোম্পানি শ্যাল এমপ্লয় আর বি ম্যানেজড বাই ম্যানেজিং এজেন্ট। ঠিক আছে, মানে আপনি কোনো এজেন্ট দ্বারা কোনো এজেন্ট করতে পারবেন, কোম্পানি রান করতে পারবেন না, যে কিনা ইনসলভেন্ট বা ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট হিসেবে ডিক্লেয়ার হয়েছে, কোনো কোর্টে ক্রিমিনাল অফেন্সের জন্য, কোনো একটা অফেন্স অপরাধের জন্য কনভিক্টেড হয়েছে, বা সে রিমিউনারেশন পাচ্ছে কমিশন বেসিসে বা প্রফিটের অংশ হিসেবে পাবে, বা বাংলাদেশ ব্যাংকের কাছে যদি তার রিমিউনারেশনটা এক্সেসিভ মনে হয়, তাহলে কি করা যাবে না, তাকে অ্যাপয়েন্ট করা যাবে না। এই যে রিমুভালের ক্ষেত্রে বলছিলাম যে উইদাউট প্রায়র পারমিশন অফ দ্য বাংলাদেশ ব্যাংক, এগুলো কিন্তু সবগুলো এক থেকে আসছে কোশ্চেন গুলো। আর এই যে কোশ্চেন যেটা বলছে ব্যাংকু, এটাও কিন্তু আপনার এই সেকশন থেকে আসছে, যে আপনি কি করতে পারবেন না, ব্যাংক কোম্পানিগুলো চাইলে, মানে ওই অন্য যে কোনো বিজনেস করতে পারবেন না। ম্যানুফ্যাকচারিং বা হোলসেল বলছে, যে এখানে কিন্তু কেসটা ওই ধরনেরই, যে মানে সে একটা প্রজেক্ট অটোবিক্স প্রজেক্টে ফাইন্যান্স করছিল, সে আমি পাশে এই যে 445 কোটি টাকা সে লোন দিয়েছিল, ঠিক আছে। তো এখন ওই প্রজেক্টটা যেই মানে প্রিমিয়ার অটোবিক্স লিমিটেড, তারা বলছে যে ফেল টু ইনক্যাপাসিটি অফ দ্য ম্যানেজমেন্ট এন্ড দ্য ফ্যাসিলিটিস। ফ্যাসিলিটিস বলতে সে যে ফাইন্যান্সটা করছে সেটা ব্যাড এন্ড লস হয়ে গেছে, মানে আমরা ওই যে একটা প্রভিশন যেটা দেখলাম, যে আমার সে ডিউ টাইমে টাকা পরিশোধ করতে পারতেছে না, এখন আমার ফ্যাসিলিটিসটা যেহেতু বিএল হলো, আমি এখন ক্লায়েন্টের সাথে নেগোশিয়েট করে আমি ওই তাদের যে প্রজেক্টটা ছিল অটো ব্রিক্সের যে প্রজেক্টটা, সেই ব্রিক্স প্রজেক্টটাই আমি নিলাম, নিয়ে আমি ওই বিজনেসটা করতে চাচ্ছি, এটা আমি পারবো কিনা। না স্যার, এটা পসিবল না, এটা ব্যাংকের নর্মাল বিজনেস কোর্সের বাইরে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা যেটা পড়ছিলাম যে প্রথমেই যে ব্যাংকিং অ্যাক্টের আপনার প্রথমে যে একটা ব্যাংক কি কি কাজে সে এঙ্গেজ থাকতে পারবে বলছিলাম, ওর জি মধ্যে স্যার। আর এটা হলো ব্যাংকের যে ডিপোজিট লোন যেগুলি কোর্স অফ অর্ডিনারি বিজনেস যেগুলি, ওগুলি সে পারবে। এর বাইরে সে কোনো সেলিং বাইং করতে পারবে না, এটা রেস্ট্রিক্টেড করা আছে স্যার। একটা সেকশন আছে এখানে, আমি সেকশনটা এখানে পাচ্ছি না। প্রথম দিকেই আছে সেকশনটা। হুম, ওকে, আপনার দেখে নিন। জাস্ট হচ্ছে সে যে তার যে নর্মাল যে ফাইন্যান্সিং বিজনেস, বিজনেস ব্যতীত সে অন্য কোনো বিজনেস কি করতে পারবে না, সে রান করতে করতে পারবে। পারবে না। হুম, তাহলে পারা যাবে এই ধরনের কোশ্চেন। এরপরে আরেকটা দেখেন, এখানে বলছে যে এটা আসছে এপ্রিল 2021-এ। এখানে বলছে কি, briefly describe what impact do you expect from the changes of CRR, ADR or IDR? What is the latest requirement of CRR for conventional banks and Islamic banks? What is the latest requirement ADR and IDR? তাইলে যদি সিআরআর, এডিআর বা আইডিআর রেট চেঞ্জ হয় তাহলে কি ইম্প্যাক্টটা করতে পারে, দেন লেটেস্ট রিকোয়ারমেন্টটা কি, দুইটারই কেসে। এটা তো আমাদের ডিরেক্ট কোশ্চেনই মনে হচ্ছে, তবু কেসটা করি। টু শেপ অফ দ্য ভলাটিলিটি অফ লিকুইডিটি, বাংলাদেশ ব্যাংক ডিসাইডেড টু রিডিউস দ্য সিআরআর ইন 2028। আচ্ছা, এই কোশ্চেনটা যেহেতু 2021-এ ছিল, তখনকার সিআরআর এসএলআর এর রেট কিন্তু ভিন্ন ছিল। অল শিডিউল ব্যাংক বলছে 5.5% বাই উইকলি বেসিসে মেনটেন করতে হয়, 5% ডেইলি অ্যাভারেজে। অ্যাডভান্স ডিপোজিট রেশিও এডিআর এবং আইডিআর ডস সার্কুলার মাধ্যমে চেঞ্জ করছে। The government has taken some emergency measures and declared a series of incentive দিয়েছে। Then two being up, Bangladesh Bank also changed CRR twice in March and reference তো ওকে। তাহলে আমাকে বলছে আমরা যদি সিআরআর বা এসএলআর যদি রেট চেঞ্জ হয় তাহলে আমাদের কি ইম্প্যাক্ট করতে পারে। সিআরআর হচ্ছে বেসিক্যালি আমি বলি ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট, যে টাকাটা আমাকে বাংলাদেশ ব্যাংকে অ্যাজ এ ব্যাংক হিসেবে আমাকে কি করতে হয়, বাংলাদেশ ব্যাংকে এই যে ডিপোজিট রাখতে হবে। 5.5% সেটাকে আমাকে অলওয়েজ মেনটেন করতে হবে বাংলাদেশ ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টের সাথে। আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে, এই যে কারেন্ট অ্যাকাউন্টে আপনি টাকাটা রাখলেন, আপনাকে বাংলাদেশ ব্যাংক কোনো ফ্যাসিলিটি সুবিধা দিবে না, কোনো ইন্টারেস্টও দিবে না, ঠিক আছে। তাহলে আমি যে সিআরআরটা রাখলাম বাংলাদেশ ব্যাংকে, আমার সে টোটাল ডিপোজিট হচ্ছে আমি 100 টাকা, আমি 5 টাকা 50 পয়সা বাংলাদেশ ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে রাখলাম। তো এখন বাংলাদেশ ব্যাংক যদি 5 টাকা 50-এর থেকে 10 টাকা 50 পয়সা করে, তাহলে এই যে রেট চেঞ্জ হলো, তাহলে কি ইম্প্যাক্ট পড়বে। আবার ক্যাশটা ইউটিলাইজ হয়ে গেল স্যার। আচ্ছা, আবার আমি বলি, আরেক হচ্ছে প্রথম হচ্ছে 5 টাকা 50 থেকে 10 টাকা 50 করলো, আরেকটা 5 টাকা 50 থেকে 2 টাকা 50 করলো, তাহলে কি ইম্প্যাক্টটা ফেলবে যদি সিআরআরটা চেঞ্জ হয়। তারপর আইডিআর ডিডিআর এ যাব। আপনি হচ্ছে এই যে সিআরআরটা রাখলাম না, এটা আমি কি বাংলাদেশ ব্যাংকে ফিক্স, এটা হচ্ছে কি আমার রেগুলেটরি রিকোয়ারমেন্ট, আমাকে অবশ্যই এটা মেনটেন করতে হবে।
আমি যদি 5 টাকা 50 পয়সা আগে রাখতাম, এখন যদি সে জায়গায় যদি 10 টাকা 50 পয়সা রাখি, তাহলে এখন মোর ফান্ড আমাকে কি করতে হবে, বাংলাদেশ ব্যাংকে একটা এক্সট্রা একটা রিজার্ভ ফান্ড করতে। জমা দিতে হবে, রিজার্ভ করতে হবে। লিকুইডটা কমে গেল, ব্যাংকের যে লিকুইড মানিটা কমে গেল। হ্যাঁ, এটা লিকুইড মানি বলতে আমার যেমন এই টাকাটা আমি অন্য জায়গায় ইনভেস্ট করতে পারতাম, লোন দিতে পারতাম, বা অন্য ব্যাংকের ডিপোজিট হিসেবে রাখলেও তো আমি ইন্টারেস্ট পেতাম। জি স্যার। কিন্তু আমি কি করলাম, এটাকে আমাকে বাংলাদেশ ব্যাংক বললো যে তুমি আগে 5 টাকা রাখতে, এখন 10 টাকা রাখো। তাহলে আমাকে আর মোর ফান্ড বাংলাদেশ ব্যাংকে ব্লক, মানে ওই টাকাটা আমাকে ফিক্স রাখতে হবে। জি স্যার, ব্লক মানে ব্লক করে দিল বুঝতে স্যার পারলাম। বাংলাদেশ ব্যাংক, আমার 5% টাকা ব্লক বেশি করে দিল। হ্যাঁ, ওই জন্যই। তাহলে এখন এখানে চেঞ্জেসটা হচ্ছে মানে যে আপনাকে যদি ইফেক্টটা বলে, আমরা জেনারেলি এই দুটাই বলবো যে আমরা বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি একটা টেকনিক। যখন আমরা ছোটবেলায় পড়ছিলাম কি বাংলাদেশ মানে বাজারে ফান্ড ফ্লো অনেক বেশি থাকে, তখন বাংলাদেশ ব্যাংক কি করে, রেট বাড়াইয়ে কমিয়ে মোর ফান্ড সিআরআর বাড়ায় দিল। বাংলাদেশ ব্যাংকের কাছে যদি মনে হয় যে এখন মানে কনভেনশনাল ব্যাংকগুলোতে বা পাবলিক অনেক ফান্ড আছে, যেটা মানে বাজারে কোনো তারল্য সংকট নাই, তখন কি করলো, রেট বাড়ায় দিল। আপনি কি করলেন, পাবলিক মার্কেট থেকে কনভেনশনাল ব্যাংকগুলো আরো বেশি পরিমাণ টাকা সেন্ট্রাল ব্যাংকে ডিপোজিট করতে হচ্ছে, ঠিক আছে। যদি রেট কমায় দেয় তাহলে কম ফান্ড রাখতে হচ্ছে। তাহলে এটা হলো আমার চেঞ্জটা, জাস্ট হলো আমার কি মার্কেটের যে ফান্ড ফ্লোটা সেটাই মানে বাড়ানো কন্ট্রোল কমানো, করার জন্য। কন্ট্রোলের জন্য, কন্ট্রোলিং এর জন্য। আর এসএলআর তো হচ্ছে জেনারেলি হচ্ছে আমরা যেটা বলি হচ্ছে স্টেট, মানে এটা হচ্ছে আমাকে কি করতে হয়, সিআরআর সহ অন্যান্য কনভেনশনাল ব্যাংকগুলোতেও প্রিজার্ভ করতে হয়, এটা হলো এসএলআর। আচ্ছা, এবার আইডিআর বা ইডিআর চেঞ্জ হলে কি হবে, এডিআর হচ্ছে অ্যাডভান্স ডিপোজিট রেশিও। আমি বলছি যে আপনি যদি 100 টাকা ডিপোজিট করেন, কনভেনশনাল ব্যাংকগুলো 87 টাকা 87% ইনভেস্টমেন্ট করতে পারে, আর ইসলামী ব্যাংকগুলো করতে পারে হচ্ছে আইডিআর 92%। এটা সার্কুলারটা আপনাদেরকে দেখায়, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সার্কুলারটা দেখেন, এখানে হচ্ছে মানে চেঞ্জেসটা করার পরে যেটা বলছে যে অগ্রিম আমানত হার মানে অ্যাডভান্স ডিপোজিট রেশিও, আগে যেটা 85% ছিল সেখান থেকে এই সার্কুলারের মাধ্যমে 2% ইনক্রিজ করে 87 করছে। এবং ইসলামী শরিয়া ভিত্তিক যে সমস্ত ব্যাংকগুলো আছে তাদের হচ্ছে বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিও আগে ছিল 90%, এখন 92% ফিক্স করছে। স্যার, এই 87 টাকাটা একটু বলবেন, মানে আমি এটা বুঝতে পারি না, অ্যাডভান্স এটা দ্বারা কি বোঝানো হয়েছে? আচ্ছা, আমরা তো ছোটবেলায় রেশিও পড়ছি না, জি স্যার। যেমন আমানত হার। আপনার কাছে যদি আপনি ব্যাংক, এখন আপনি ব্যাংকের কনসেপ্টে চিন্তা করেন যে আপনি ব্যাংক, আপনার কাছে টোটাল ডিপোজিট আছে হচ্ছে 100 টাকা। ওকে, আপনার যত প্রকার ব্যাংক ইনস্টিটিউশন ইন্ডিভিজুয়াল ব্যাংক মানে অন্য কোনো ফাইন্যান্স কোম্পানি সবাই মিলে আপনার কাছে 100 টাকা ডিপোজিট করছে, আপনি কি করতে পারবেন, তার 87 টাকা পর্যন্ত, পুরো টাকা আপনি লেন্ডিং করতে পারবেন না, তার 87 টাকা পর্যন্ত আপনি লেন্ডিং করতে পারবেন, অগ্রিম আমানত হার। আচ্ছা, তাহলে মানে আমি 100 টাকা ডিপোজিট থাকলে 87 টাকা পর্যন্ত আমি লোন দিতে পারবো মার্কেটে? হ্যাঁ 87 টাকা পর্যন্ত লোন দিতে ওকে, পারবেন। থ্যাংক ইউ। সিমিলারলি ইসলামী ব্যাংক হচ্ছে 92 92 টাকা পর্যন্ত তারা লোন দিতে পারবে। ওকে, আবার আসেন এই রেটটা বাড়লে কমলে কি ইম্প্যাক্ট ফেলবে। আমার এডিআর হচ্ছে আগে 87 টাকা পর্যন্ত দেওয়া যেত, এখন যদি 100 টাকা 100 টাকা 100 টাকাই করে, তাহলে আমি কি হতে পারে, আরো বেশি লেন্ডিং এ যেতে পারবো। এটা তো স্যার ব্যাংকেরও সুবিধা ক্লায়েন্টেরও সুবিধা যদি বাড়ায় স্যার। না, এখানে বাংলাদেশ ব্যাংক, এটা কিন্তু মনিটরি পলিসি টেকনিকে বাংলাদেশ ব্যাংক কিন্তু বাড়ানো কমানোটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে ফান্ড ফ্লো, যখন বাজারে তারল্য, যেমন যদি দেখা যাচ্ছে যে তারল্য প্রবাহ বেশি থাকে তখন এই রেট গুলো বাড়াবে। আচ্ছা, লেটেস্ট রিকোয়ারমেন্ট দেখলামই, আইডিয়া ডিডিআর এর উপর দেখলাম। ওকে, এটা আসছে মূলত ডিভিডেন্ড পলিসি নিয়ে, ডিভিডেন্ড তো আমরা লাস্ট সলভই করলাম। ঠিক আছে, আমরা ব্যাংকিং একটা এটুকুই, আপনারা আমি যেটা পড়াইলাম এবং পাশাপাশি যেই আমরা ক্যারি করি এপ্রিল 2022-এ বলছিলাম যে কোশ্চেনটা ছিল একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের বোর্ডের কম্পোজিশনটা কি হবে, বোর্ডের যে
একটা পার্টিকুলার মান্থে কতগুলো বোর্ড মিটিং করা যাবে প্লাস হনারিয়াম নিয়ে, এখান থেকে ওই কোশ্চেনটা ছিল। দেন হচ্ছে আপনার ডিসেম্বর 2021-এ যে কোশ্চেনটা ছিল যে একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নতুন কোনো ব্রাঞ্চ ওপেন করতে গেলে বা সে যদি চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে কি কি রুলস রেগুলেশনস অ্যাপ্লিকেবল। এপ্রিল 2021-এ ছিল হচ্ছে পারচেজ প্রপোজাল অফ এ ইমুভেবল প্রপার্টি, সে কোনো আপনার এটা মূলত আসছিল আপনার সেকশন পুরাতন যেই কি বলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যাক্ট, সেখানে হচ্ছে আপনার সেকশন 17 এবং নতুন ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট সেকশন 28 থেকে যে আপনি Recording in progress. ওকে, তাহলে এপ্রিল 2021-এর যে কোশ্চেনটা সেটা আসছে হলো আপনার পুরাতন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট সেকশন 17 এবং নতুন ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট সেকশন 28 থেকে। দেন ডিসেম্বর 2020-এ লাইসেন্স Recording stopped. কোনো প্রবলেম শিফাত? স্যার ওই যে আপনাকে হোস্ট করে দেওয়া হয়েছে স্যার, এখন রেকর্ড করা যাবে। Recording in progress. তাহলে আমরা ডিসেম্বর 2020-এ যে কোশ্চেনটা সেটা হচ্ছে লাইসেন্স, একটা যেটা আমরা সেকশন, আমি দ্রুত জাস্ট রেফারেন্স গুলো বলে যাই, সেটা হচ্ছে আমাদের সেকশন 4 এর ফাইন্যান্স কোম্পানি অ্যাক্টে সেখানে পাবো। দেন হচ্ছে ডিপোজিটটা হচ্ছে আপনাদের পুরাতন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্টের সেকশন 13 এবং নতুন ফাইন্যান্স কোম্পানি অ্যাক্টের সেকশন 24 এ পাবো। দেন ক্রেডিট ফ্যাসিলিটিস যেটা আমাদের আগের যে সেকশন 14 এবং নতুন ফাইন্যান্স কোম্পানি অ্যাক্টের সেকশন 25 এ আছে। ডিসেম্বর 2019-এ যে কোশ্চেনটা যেটা একটা ফাইন্যান্স কোম্পানি সে রাইট শেয়ারের মাধ্যমে তার পেইড আপ ক্যাপিটাল ইনক্রিজ করতে যাচ্ছে, সেক্ষেত্রে কি কি রুলস রেগুলেশনস অ্যাপ্লিকেবল হবে। তারপর ডিসেম্বর 2018-তে একটা ফাইন্যান্স কোম্পানি তার যে ইউজুয়াল ফাইন্যান্সিং বিজনেস তার বাইরে অন্য কোনো বিজনেসে সে এঙ্গেজ হতে পারবে, যেটা আমাদের সেকশন 15 এবং বর্তমান যে ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট যেটা সেকশন 21-এ পাবো। তারপরে ডিসেম্বর 2017 যে কোশ্চেনটা যেটা বলা ছিল যে লোন গিভেন টু কোম্পানি হয় ডিরেক্টর ইজ রিলেটেড, যেটা আমাদের পুরাতন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট সেকশন 14 এবং নতুন ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট সেকশন 25 এ আছে। জুন 2017 ছিল হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেট অ্যাকুইজিশনের ক্ষেত্রে, এটা ছিল পুরাতন সেকশন 17 এবং নতুন ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট সেকশন 28। তারপর বাংলাদেশ কিছু সার্টেন ইস্যুস আছে যেটা অডিটরকে উইদাউট ডিলে বাংলাদেশ ব্যাংকে ইনফর্ম করতে হয়, যেটা আমাদের পুরাতন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট সেকশন 24 এবং নতুন ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট সেকশন 37 এ পাবো। ডিসেম্বর 2016-র যে কোশ্চেনটা যেটা হচ্ছে আমাদের অ্যামালগামেশন নিয়ে, তো এই কোশ্চেন এটা আমরা মূলত সেকশন 27 যেটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্টের আর নতুন ফাইন্যান্স কোম্পানি অ্যাক্টের সেকশন 49 এবং 50-তে অ্যামালগামেশন নিয়ে এই কোশ্চেনটা ছিল। তারপর জুন 2016-তে যে কোশ্চেনটা ছিল সেটা রিপিটেড, আমি বললাম যে সেকশন 25 থেকে আসছে নতুন ফাইন্যান্স কোম্পানি অ্যাক্টের। তারপরে ডিসেম্বর 2015-র যে সেটা হচ্ছে আপনার লাইসেন্সের যে কন্ডিশন সেকশন 4 সেখানে আছে। দেন অন্য কোনো বিজনেসে সে এঙ্গেজ হতে পারবে কিনা যেটা সেকশন 21-এ। তারপর কি কি সার্কামস্টেন্সে একটা এফআইআর লাইসেন্স ক্যান্সেল হতে পারে যেটা সেকশন 7-এ আছে। দেন ফেইলিয়ার্স টু মেইনটেইন লিকুইড অ্যাসেটটা আমরা পাবো সেকশন 7-এ। দেন হচ্ছে মেমোরান্ডাম অফ পার্টিকেলস অ্যাসোসিয়েশন যেটা হচ্ছে আমাদের সেকশন 64-এ। দেন অডিটর অ্যাপয়েন্টমেন্টেড অডিটরের ক্লজটা হচ্ছে আমাদের নতুন ফাইন্যান্স কোম্পানি অ্যাক্টের সেকশন 37। তো এগুলো মোটামুটি আমাদের যে পাস্ট কোশ্চেন, এখানে মানে পুরাতন সেশনগুলো যদি আমরা দেখি ম্যাক্সিমামই কিন্তু আমাদের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993 ছিল সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসছে। রিসেন্টলি কিছু হচ্ছে আপনার যেগুলো বাংলাদেশ ব্যাংকের ডিএফআইএম বিভিন্ন সময় ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মার্কেট, আমরা ব্যাংকের ক্ষেত্রে যেভাবে দেখেছি ব্যাংক বিআরপিডি থেকে যে সার্কুলারগুলো আসতো, আর এখানে হচ্ছে ডিএফআইএম এর যে সার্কুলারগুলো আসবে এখান থেকে কিন্তু রিসেন্টলি কিছু কোশ্চেন আসছে। সো আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট যেটা মানে খুব ছোট একটা অ্যাক্ট, এখানে খুব বেশি মানে আগে অলমোস্ট প্রায় 60 মতো সেকশন আছে, তো এই সেকশনগুলো থেকে প্লাস হচ্ছে কিছু ডিএফআইএম এর পাস্ট সার্কুলার এবং কিছু আমরা প্র্যাকটিস করবো কিছু পাস্ট কোশ্চেনে, আশা করি আমাদের এখান থেকে মার্ক তোলাটা ইজি হবে। ওকে, লেটস মুভ টু ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট 2023, যেটা আমিও বলছিলাম যে আপনাদের
ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট, যেটাকে পুরোটাই মানে কি আহ, করে আপনার পুরোটা এখন স্যার সুপারসিড করছে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোর্টে সুপারসিড করে এখন ফাইন্যান্স কোম্পানি একটা আসছে। থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে প্রথম হচ্ছে এখানে আমরা যে সেকশন যেগুলো কভার করার চেষ্টা করব, প্রথম হচ্ছে একটা ফাইন্যান্স কোম্পানির লাইসেন্স কি কি সার্কামস্টেন্সে মানে লাইসেন্স দেওয়ার সময় বাংলাদেশ ব্যাংক কি কি বিষয় সে কনসিডার করবে, পাশাপাশি কি কি সার্কামস্টেন্সে একটা এফআইআর লাইসেন্স ক্যান্সেল হতে পারে। তারপর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে পেইড আপ ক্যাপিটাল এবং রিজার্ভের রিকোয়ারমেন্ট গুলা, ডিভিডেন্ড পেমেন্ট, তারপর ম্যানেজিং ডিরেক্টর অথবা সিইও অ্যাপয়েন্টমেন্টের এবং রিমুভালের ক্ষেত্রে যে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায়র পারমিশন নিতে আদার যে রেগুলেটরি রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিলিভেন্ট সেকশন আমরা দেখব। রিজার্ভ ফান্ড, ক্যাশ রিজার্ভ, তারপর লোন এবং অ্যাডভান্স দেওয়ার ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন আছে, একটা এফআইআর আপনার অডিট ইন্সপেকশন, এক্সটার্নাল অডিটের বাইরেও বাংলাদেশ ব্যাংক থেকে যে এফআইসিএল ইন্সপেকশন গুলো আছে সেগুলো আমরা দেখব। পাওয়ার অ্যাজ এ রেগুলেটর অফ বাংলাদেশ ব্যাংকের পাওয়ার এন্ড ফাংশন, দেন একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে বা যদি মোরাটোরিয়াম পিরিয়ড একটা সাসপেনশন টেম্পোরারি, সেই ক্ষেত্রে কি কি রুলস রেগুলেশনস, তারপর মিসলিনিয়াস কিছু অফেন্সেস হলো এবং রিলিভেন্ট পানিশমেন্ট গুলো, কিছু ডিএফআইএম সার্কুলার, এবং এই ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট থেকে যে আইসিবি ফার্স্ট সেশন গুলোতে যে কোশ্চেন গুলো আসছে আমরা সেগুলো দেখবো। ওকে, প্রথম সেকশন 2 তে হচ্ছে মূলত ফাইন্যান্স কোম্পানি অ্যাক্টে নতুন 2023-এ কিছু ডেফিনেশন দেওয়া আছে। তো এই ডেফিনেশন গুলোর মধ্যে যে ডেফিনেশন গুলো আমাদের জেনারেলি পরে এই সেকশন পুরো একটা পড়ার সময় যে সেকশন গুলো আমাদের কাজে লাগতে পারে, যে ডেফিনেশন গুলো আমি জাস্ট 2-4টা এখানে নিয়ে আসছি। যে ফাইন্যান্স কোম্পানি বলতে সেকশন 2 এর সাবসেকশন 17-এ কাদেরকে বোঝানো হয়েছে, বলছে যে যে সমস্ত কোম্পানি কি সেকশন 4 এর আন্ডারে মানে বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্স কোম্পানি অ্যাক্টের যে লাইসেন্সিং এর যে কন্ডিশন সেকশন 4 এ আছে, সেকশন 4 এর সে কন্ডিশন কমপ্লাই করে যে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স প্রাপ্ত এমন প্রতিষ্ঠানকে আমরা ফাইন্যান্স কোম্পানি বলবো। দেন উইলফুল লোন ডিফল্টার, যেটা আমরা ব্যাংকিং এ পড়ার সময় পেয়েছিলাম, এখানেও সেম উইলফুল লোন ডিফল্টার নিয়ে আপনার সেকশন 2 সাবসেকশন 5 এ বলা আছে যে উইলফুল ডিফল্টার কারা। Despite having the financial ability, if a person or institution in their name or their family members fails to repay loan or interest thereof, মানে তার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকা সত্ত্বেও কি সে লোন পরিশোধ করতেছে না। If anyone takes financial benefits from a finance company providing false information, সে তার নিজের বা ফ্যামিলি সম্পর্কে ফলস ইনফরমেশন দিয়েই কি ফাইন্যান্সিয়াল বেনিফিট বা লোনটা নিয়েছে। ইফ সামওয়ান স্টেটস স্পেসিফিক পারপাসে লোন নেওয়ার সময় এক পারপাসে লোন নিয়ে অন্য পারপাসে লোনটা ইউজ করছে। এখানে ব্যাংকিং অ্যাক্টের সাথে একটা ডিফারেন্স যেটা দিছে, বলছে যে ট্রান্সফার ও সেল অফ কোলাটারাল সিকিউরিটিজ, যেটা আমরা ব্যাংকিং অ্যাক্টে পাই নাই, এখানে বলা আছে যে লেন্ডিং ইনস্টিটিউশনকে না জানিয়ে যদি তার কাছে যে কোলাটারালটা লোন এগেইনস্টে যে সিকিউরিটিটা রাখা হয় সেটা যদি সে ট্রান্সফার বা সেলও করে, তাহলে আমরা তাকে কি করব, উইলফুল লোন ডিফল্টার হিসেবে ট্রিট করব আন্ডার সেকশন 2 সাবসেকশন 5। দেন আসেন সাবস্টেনশিয়াল শেয়ার হোল্ডিং। সাবস্টেনশিয়াল শেয়ার হোল্ডিং কতটুকু আমরা কিন্তু পরে একটি বারবার পাবো যে সাবস্টেনশিয়াল শেয়ার হোল্ডিং। তো সাবস্টেনশিয়াল বলতে আমরা বুঝবো হচ্ছে যদি কেউ কোনো ফাইন্যান্স কোম্পানির 5% বা তার বেশি শেয়ার হোল্ড করে তাহলে তাকে আমরা বলবো সাবস্টেনশিয়াল শেয়ার হোল্ডিং। লোন ডিফল্টার বলছে ফেলিওর টু মেক রিকোয়ার্ড ইন্টারেস্ট এন্ড প্রিন্সিপাল অ্যামাউন্ট আফটার এক্সপায়ারি বাই 6 months ওভারডিউ। নেক্সট সেকশন 4 বলছে লাইসেন্সিং অফ ফাইন্যান্স কোম্পানিজ। একটা ফাইন্যান্স কোম্পানির লাইসেন্সিং এর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কি কি বিষয় দেখবে, কি কি সার্কামস্টেন্সে লাইসেন্স ক্যান্সেল হবে, আমরা সেটা সেকশন 4 থেকে দেখব। বলছে যে নো পারসন শ্যাল ক্যারি অন এনি ফাইন্যান্সিয়াল বিজনেস উইদাউট এ লাইসেন্স টু রান এ ফাইন্যান্স কোম্পানি ইস্যুড বাই দ্য বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যুকৃত লাইসেন্স ছাড়া কোনো ফাইন্যান্স কোম্পানি তার বিজনেস ক্যারি করতে পারবে না। বিফোর গ্র্যান্টিং এ লাইসেন্স, লাইসেন্স ইস্যু করার সময় বাংলাদেশ ব্যাংক কি কি বিষয় দেখবে, দা ফাইন্যান্সিয়াল কন্ডিশনস, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনস কেমন, ম্যানেজমেন্টের ক্যারেক্টারিস্টিক্স, তার আর্নিং ক্যাপাসিটি আছে কিনা, দেন হচ্ছে তার ক্যাপিটাল স্ট্রাকচার সাফিসিয়েন্ট কিনা, সে মেমোরান্ডামে কি কি পারপাসের কথা বলা আছে, এবং পাবলিক ইন্টারেস্ট। এই টোটাল 5টা বিষয় বাংলাদেশ ব্যাংক যদি স্যাটিসফাই হয় তাহলেই সে একটা নতুন একটা কোম্পানির ফাইন্যান্স কোম্পানির লাইসেন্স হিসেবে সে ইস্যু করবে।
বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় যে কোনো কন্ডিশন সে অল্টার করতে পারবে বা নতুন কোনো কন্ডিশন সে ইম্পোজ করতে পারবে। দেন বলছে এভরি কোম্পানি ক্যারিং অন দ্য ফাইন্যান্সিং বিজনেস ইনকর্পোরেটেড অর লাইসেন্সড বাই বাংলাদেশ ব্যাংক শ্যাল ইউজ দ্য ওয়ার্ড শ্যাল, মানে এখানে আপনি ফাইন্যান্স কোম্পানি শব্দটা ইউজ করতে পারবেন আপনার নামের অংশ হিসেবে যে সমস্ত বলা আছে কোম্পানি কি বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্স প্রাপ্ত এবং যারা ফাইন্যান্সিং বিজনেস ক্যারি করে, অন্য কেউ পারবে না। প্রোভাইডেড দ্যাট নাথিং ইন দিস সেকশন শ্যাল অ্যাপ্লাই টু এনি সাবসিডিয়ারি কোম্পানি ফর্মড আন্ডার ফাইন্যান্স কোম্পানি। তাহলে যদি দেখা যায় যে ফাইন্যান্স কোম্পানি আন্ডারে সে স্পেসিফিক কোনো পারপাসে যদি কোনো সাবসিডিয়ারি কোম্পানি ফর্ম করে সে চাইলে তার নামের পাশে ফাইন্যান্স কোম্পানি শব্দটা ইউজ করতে পারবে। অ্যান্ড অ্যানি অ্যাসোসিয়েশন অফ এ ফাইন্যান্স কোম্পানিগুলো যদি তাদের মিউচুয়াল ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য সে যদি কোনো অ্যাসোসিয়েশন ফর্ম করে সেটাকেও তখনও কি করা যাবে, ফাইন্যান্স কোম্পানি শব্দটা ইউজ করা যাবে, যেটা আমরা ব্যাংকিং একটু দেখেছিলাম। দেন হচ্ছে সেকশন 5 বলছে পাবলিকেশন অফ লিস্ট অফ ফাইন্যান্স কোম্পানিজ। তাহলে বাংলাদেশ বলা আছে বাংলাদেশ ব্যাংক শ্যাল ইমিডিয়েটলি আফটার গ্র্যান্টিং এ লাইসেন্স টু এ যখন কোনো একটা ফাইন্যান্স কোম্পানির লাইসেন্স বাংলাদেশ ব্যাংক ইস্যু করবে বলছে সাথে সাথে বাংলাদেশ ব্যাংক কি হবে তার নোটিফিকেশন গ্যাজেটের মাধ্যমে সেটা পাবলিশ করবে। Section 6 restrictions on opening of new and transfer of existing place of business. No finance company may, without the prior consent in writing of the Bangladesh Bank, open at any place in or outside Bangladesh nor change the location of the existing branch. তাহলে আমরা একটা পাস্ট কোশ্চেন যখন দেখেছিলাম ওখানে আমরা বলে দিতে পারি যে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায়র লিখিত কনসেন্ট ছাড়া কোনো ফাইন্যান্স কোম্পানি নতুন কোনো প্লেসে বিজনেস ওপেন করা বা চেঞ্জ তার যে লোকেশন এক্সিস্টিং লোকেশন চেঞ্জ করতে পারবে না। বাংলাদেশ ব্যাংক শ্যাল অ্যাপ্রুভ অর রিজেক্ট অ্যাপ্লিকেশন, আপনি যখন কোনো ব্রাঞ্চ চেঞ্জের জন্য মানে লোকেশন চেঞ্জের জন্য বা নতুন কোনো ব্রাঞ্চ ওপেনের জন্য আপনি যখন বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করবেন বাংলাদেশ ব্যাংক সেটা অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে পারে অন কনসিডারেশন অফ সেকশন 4 এর সাবসেকশন 3। 4 এ আমরা কি পড়ছিলাম যে আমরা যখন লাইসেন্সিং এর সময় সে আপনার ফাইন্যান্সিয়াল মানে কন্ডিশনসটা দেখবে, ম্যানেজমেন্ট কেমন, দেন হচ্ছে আপনার আর্নিং ক্যাপাসিটি আছে কিনা, পাবলিক ইন্টারেস্ট সবকিছু দেখেই কিন্তু সে আপনার এই যে অ্যাপ্লিকেশনসটা সেটা সে অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে পারবে। দেন হচ্ছে সেকশন 7 বলছে যে ক্যান্সেলেশন অফ এ লাইসেন্স, কি কি সার্কামস্টেন্সে একটা ভ্যালিড লাইসেন্স থাকা সত্ত্বেও একটা ফাইন্যান্স কোম্পানির লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। নাম্বার এ বলছে ইফ দ্য কন্ডিশন অফ দ্য লাইসেন্স আর কন্ট্রাভেন্ট, তাকে লাইসেন্সের সময় যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছিল সেগুলো যদি সে ভায়োলেট করে তাহলে তার লাইসেন্স ক্যান্সেল হতে পারে। ইফ ইট ফার্নিশেস ফলস অর মিসলিডিং ইনফরমেশন অর ডকুমেন্টস ইন অর্ডার টু রিসিভ এ লাইসেন্স, সে লাইসেন্স নেওয়ার জন্য যদি কোনো ফলস ইনফরমেশন দিয়ে থাকে, ডাজ নট কমেন্স বিজনেস উইদিন 6 months অফ গ্যাটিং লাইসেন্স পাওয়ার 6 মাসের মধ্যে সে তার বিজনেস কমেন্স স্টার্ট করতে না পারলো। ইফ ইট ক্যারিজ অন হিজ বিজনেস, সে এমনভাবে বিজনেস ক্যারি করতেছে যেটা তার ডিপোজিট ইন্টারেস্টের জন্য ডেট্রিমেন্টাল বা হার্মফুল। ইফ ইটস অ্যাসেটস, তার অ্যাসেট তার ক্লেম মিট আপের জন্য সাফিসিয়েন্ট না। ইফ ইট ক্যারিজ অন বিজনেস মেইনটেনিং অ্যান অ্যামাউন্ট অফ দ্য পেড আপ ক্যাপিটাল হুইচ ইজ লেস দেন দ্য অ্যামাউন্ট অফ মিনিমাম ক্যাপিটাল। সেকশন 8 অনুযায়ী আমাকে যে ক্যাপিটাল মেইনটেইন করতে হবে, আপনি যে ক্যাপিটাল মেইনটেইন করতেছেন সেটা সাফিসিয়েন্ট না। If it does not carry on the business for which it had been established, সে যে পারপাসে বিজনেসটা এস্টাবলিশড হয়েছে সেইভাবে যদি সে ক্যারি না করে, কোন একটা অফেন্সের জন্য সে যদি কনভিক্টেড হয়, ইফ দ্য কোম্পানি স্টপস, বাংলাদেশ ব্যাংকের প্রায়র অ্যাপ্রুভাল ছাড়া সে যদি তার বিজনেস স্টপ করে দেয়, তাহলে আমরা দেখলাম যে কি কি কন্ডিশন হলে, প্রথম হচ্ছে তাকে লাইসেন্সের সময় যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছিল সে ফুলফিল করলো না, সে রং ফলস ইনফরমেশন দিয়ে লাইসেন্সটা নিল, তাকে লাইসেন্স দেওয়া 6 মাসের মধ্যে লাইসেন্সের পারমিশন লেটারই বলা থাকে যে আপনাকে 6 মান্থের মধ্যে বিজনেস কমেন্স করতে হবে, যদি না করে সেক্ষেত্রে লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। তারপরে বলছে যে আপনি সে ফাইন্যান্সিং বিজনেসের জন্য আপনি লাইসেন্স নিলেন, আপনি এমনভাবে বিজনেসটা ক্যারি করতেছেন যেটা দেখা গেলো আপনার ডিপোজিটরি এগনিস্ট ইন্টারেস্ট এগনিস্ট চলে গেল। যেহেতু ফাইন্যান্স কোম্পানি যে পাবলিক লিমিটেড কোম্পানি, আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে যে বাংলাদেশ ব্যাংক লাইসেন্সের সময় যে সমস্ত কন্ডিশনগুলো দিয়েছে আপনাকে অবশ্যই বলছে যে অ্যাসেট কখনো তার
লাইবিলিটিস এর চেয়ে কম হতে পারবে না, মানে বেশি কম হতে পারবে না। তারপর তাকে আপনাকে যে মিনিমাম 100 কোটি টাকা যে পেড আপ ক্যাপিটাল, যেটা আমরা সেকশন 8 এ পাবো, আপনার সে ক্যাপিটাল মেনটেন করতে হবে। তারপরে হচ্ছে বলছে নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট নো লাইসেন্স অফ এ ফাইন্যান্স কোম্পানি শ্যাল বি ক্যান্সেলড উইদাউট গ্র্যান্টিং। আপনাকে অবশ্যই একটা অপরচুনিটি দিবেন যে আপনার লাইসেন্স ক্যান্সেলের আগে 15 ডেজ একটা অপরচুনিটিতে আপনাকে আপনার যদি কোনো স্টেটমেন্ট থাকে, এক্সপ্লেনেশন থাকে, সেটা আপনাকে সাবমিট করতে হবে। হয় দ্য লাইসেন্স অফ এ ফাইন্যান্স কোম্পানি, যখন কোনো ফাইন্যান্স কোম্পানির লাইসেন্স ক্যান্সেল হবে সেটা অবশ্যই গ্যাজেট আকারে পাবলিশ করা হবে। বিগিনিং ফ্রম দ্য ডেট অন হুইচ, যখনই কোনো ফাইন্যান্স কোম্পানির লাইসেন্স ক্যান্সেল হলো, নোটিশ গ্যাজেট আকারে পাবলিশ হলো, বিগিনিং ফ্রম দ্য ডেট বলছে সেই ডেট থেকে কোনো ফাইন্যান্স কোম্পানি কি করতে পারবে না, শ্যাল ক্যারি অন এনি ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, সে বাংলাদেশ ব্যাংকের প্রায়র কনসেন্ট প্রায়র অ্যাপ্রুভাল ছাড়া সে নতুন কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন করতে পারবে না। এবার আসেন সেকশন 8, যেটা বলছে একটা ফাইন্যান্স কোম্পানি মিনিমাম ক্যাপিটাল নিয়ে। বাংলাদেশ ব্যাংক শ্যাল প্রেসক্রাইব দ্য মিনিমাম ক্যাপিটাল অফ এভরি ফাইন্যান্স কোম্পানি, প্রত্যেকটা ফাইন্যান্স কোম্পানির মিনিমাম ক্যাপিটাল কত হবে সেটা বাংলাদেশ ব্যাংক ডিটারমাইন করে দিবে। নো ফাইন্যান্স কোম্পানি বলা আছে যে সেকশন 8 অনুযায়ী বাংলাদেশ ব্যাংক যে ক্যাপিটাল মেনটেন করে দিবে, ডিটারমাইন করে দিবে, ফাইন্যান্স কোম্পানি যদি তার ইস্যুড ক্যাপিটাল এবং পেড আপ ক্যাপিটাল সেই অ্যামাউন্টের চেয়ে কম হয় তাহলে তাকে লাইসেন্স দেওয়া হবে না। এন্ড এক্সিস্টিং লাইসেন্স, যদি এক্সিস্টিং লাইসেন্স করা থাকে, ইফ এনি শ্যাল বি ক্যান্সেলড। সেকশন 4 এর ঘ, যেটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রুল 1994 এবং পরবর্তীতে ডিএফআইএম সার্কুলার একটাতে আসছিল 2011 সালে, সেখানে বলা ছিল যে একটা ফাইন্যান্স কোম্পানি মিনিমাম পেড আপ ক্যাপিটাল হবে 100 crore। সেকশন 9 হচ্ছে মেইনটেনেন্স অফ লিকুইড অ্যাসেট, প্রত্যেকটা ফাইন্যান্স কোম্পানিকে বাংলাদেশ ব্যাংক টাইম টু টাইম যেই ফর্মে যে ম্যানারে আপনাকে যে অ্যামাউন্ট লিকুইড অ্যাসেট মেনটেন করতে বলবে আপনাকে মেনটেন করতে হবে। প্রেজেন্ট যে সিআরআর এবং এসএলআর বা আমরা ব্যাংকের ক্ষেত্রে দেখেছিলাম ডিফারেন্ট, এখানে হচ্ছে আপনার টোটাল যে টাইম এবং ডিমান্ড লাইবিলিটিস এর 1.5% আপনাকে সিআরআর এবং এসএলআর হিসেবে 5% মেনটেন করতে হবে। আপনাকে অবশ্যই টাকাটা বলছেন রিসেন্ট যে চেঞ্জেসটা আসছে, বলছে আপনাকে আনইনকাম্বার্ড ফর্মে থাকতে হবে। সে আপনি কোনো ব্যাংকে এফডিআর রাখলেন, আপনি ওইটাকে এসএলআর হিসেবে দেখাচ্ছেন, কিন্তু তার এগনেস্টে যদি কোনো মানে ইনকাম্বারেড, দ্যাট মিনস হচ্ছে যদি কোনো দায় যুক্ত থাকে, দ্যাট মিনস আপনি এফডিআর কে সিকিউরিটি হিসেবে রেখে আপনি কোনো লোন নিলেন, তাহলে ওই পরিমাণ টাকা কিন্তু আপনি আপনার এখানে লিকুইড এসএলআর ফর্মে দেখাতে পারবেন না। আপনাকে অবশ্যই আনইনকাম্বার্ড ফরম্যাটে আপনার নোটস এন্ড কয়েন্স, বাংলাদেশ ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট, কল মানি, ট্রেজারি বিল এবং আদার অ্যাসেট বাংলাদেশ ব্যাংক যেটা টাইম টু টাইম ডিটারমাইন করে দিবে সেভাবে আপনাকে লিকুইড অ্যাসেট মেনটেন করতে হবে। সেকশন 10টা একটু ইম্পর্টেন্ট, আপনারা 10টা থেকে কিন্তু পাস্ট কিছু কোশ্চেনও আসছে, প্লাস হচ্ছে সেকশনটা আপনারা এইটা এবং ডিরেক্টর নিয়ে কয়েকটা সেকশন আছে, এগুলো যদি আমরা একটু মনোযোগ দিই আশা করি যে ধরনের কেসই আসুক আমরা ফাইন্যান্স কোম্পানি এক থেকে সলভ করতে পারবো। এখানে বলছে যে নো পার্সন, ইনস্টিটিউশন অর কর্পোরেট শ্যাল ইন্ডিভিজুয়ালি অর জয়েন্টলি হোল্ড মোর দ্যান 15% শেয়ার অফ দ্য ফাইন্যান্স কোম্পানি। যেহেতু আমি প্রথমে বলছি ফাইন্যান্স কোম্পানি হচ্ছে একটা পাবলিক লিমিটেড কোম্পানি, সো ফাইন্যান্স কোম্পানির শেয়ার আপনি সেন্ট্রালাইজড মানে কোনো কেন্দ্রীভূত করতে পারবেন না, কেউ একক বা জয়েন্টলি, ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি 15%-এর উপরে ফাইন্যান্স কোম্পানির শেয়ার হোল্ড করতে পারবে না। এখানে দুইটা কথা বলা আছে যে ইন্ডিভিজুয়ালি আর জয়েন্টলি, ডিরেক্টলি আর ইনডিরেক্টলি আপনি কি 15%-এর উপরে আপনি শেয়ার হোল্ড করতে পারবেন না। No finance company shall acquire substantial shares of another finance company or bank company. তাহলে কোনো ফাইন্যান্স কোম্পানি অন্য কোনো ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংক কোম্পানির সাবস্টেন্সিয়াল শেয়ার মানে মোর দ্যান 5% শেয়ার তারা কি করতে পারবে না, অ্যাকোয়ার করতে পারবে না। উইদাউট prior approval from Bangladesh Bank, no person in institution shall acquire substantial shares if acquired. যদি acquired করে, they can't acquire the substantial shares of other finance company or bank company. এটা ইম্পর্টেন্ট দেখেন, if acquired যদি কেউ কোনো প্রতিষ্ঠান বলা গেল যে সে যদি কোনো একটা ফাইন্যান্স কোম্পানির সাবস্টেন্সিয়াল শেয়ার সে অ্যাকোয়ার করে, they can't acquire the substantial share of other finance company. সে আমি একটা এক্সাম্পল দেই, যদি বলা থাকে যে এবিসি একটা ফাইন্যান্স কোম্পানি,
সে তার টোটাল পেড আপ ক্যাপিটাল হচ্ছে শেয়ার হচ্ছে 20 crore, আমি ফেস ভ্যালু 10 আমি যদি টোটাল পেড আপ ক্যাপিটাল হয় তার 200 কোটি টাকা। তো এখন এবিসি ফাইন্যান্স কোম্পানির একজন ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডার আছেন মিস্টার XYZ। বলা গেল যে মিস্টার XYZ তার 1.5 কোটি শেয়ার আছে, ফেস ভ্যালু 10 আমি টোটাল 15 কোটি টাকা। তাহলে XYZ কোম্পানির হচ্ছে 15 কোটি টাকা, আর যে ফাইন্যান্স কোম্পানির টোটাল পেড আপ ক্যাপিটাল হচ্ছে 200 কোটি টাকা। তাহলে XYZ হচ্ছে কত পার্সেন্ট হোল্ড করে? 7.5। 15 ডিভাইডেড বাই 200, হ্যাঁ 7.5। তো এখন আসেন, যদি আপনার কাছে কেস দিল যে বলছে কি ইফ অ্যাকোয়ার্ড দে কান্ট অ্যাকোয়ার দ্য সাবস্টেন্সিয়াস অফ এনি ব্যাংক, দেখা গেল অন্য একটা পিকিউআর একটা ব্যাংকের কাছে বলা আছে, এখানে কিন্তু আপনাকে পার্সেন্টেজটা আমরা 1 থেকে বুঝতে হবে। যদি এখানে বলা থাকে যে সে 20 কোটি 200 কোটি তার পেড আপ ক্যাপিটাল, আর XYZ হচ্ছে 15 কোটি টাকা, মানে 1.5 কোটি শেয়ার, ফেস ভ্যালুতে 15 কোটি টাকা তার ইনভেস্টমেন্ট। এখন সে আরেকটা কোম্পানি পিকিউআর ফাইন্যান্সে সে 6% ডিফাইন করে দিতে পারে। এক জায়গায় আপনাকে পার্সেন্টেজ মেনশন করে দিতে পারে, আরেক জায়গায় শুধু অ্যামাউন্ট মেনশন করে দিতে পারে। আপনাকে বেসিক জিনিসটা যদি আমি জানি তাহলে সলভ করতে পারবো। কোনো পিকিউআর ফাইন্যান্সে বলা হচ্ছে সে 6%, একটা অন্য একটা ব্যাংক বা এফআইতে তার 6% শেয়ারের একটা প্রপোজাল বোর্ডে গেছে। তো এখন অ্যাজ এ কোম্পানি সেক্রেটারি হিসেবে আপনাকে বলা হচ্ছে যে আপনি এখানে রেগুলেটরি রিকোয়ারমেন্ট কমপ্লাই করে আপনি আপনার মানে বোর্ডকে সাজেস্ট করেন। তাহলে আমরা বলতে পারবো কি, যদি কোনো মানে একটা কেউ যদি কোনো একটা ফাইন্যান্স বা ব্যাংক কোম্পানির সাবস্টেনশিয়াল শেয়ার হোল্ড করে, সে অন্য কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির সাবস্টেনশিয়াল শেয়ার সে অ্যাকোয়ার করতে পারবে না। আমি প্রথমে বলেছি হচ্ছে যেহেতু এটা পাবলিক লিমিটেড কোম্পানি, সো আপনি শেয়ার সেন্ট্রালাইজ করতে পারবেন। আপনি এট এ টাইম কোনো একটা ব্যাংকের 5% নিলেন, আরেকটা এফআই 5%-এর উপরে শেয়ার হোল্ড করতে পারবেন না। নাথিং শ্যাল বি অ্যাপ্লিকেবল ইন কেস অফ শেয়ার হোল্ডিং বাই গভর্নমেন্ট। তাহলে সেকশন 10 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার এটা কি অথরাইজড ক্যাপিটাল নাকি পেইড আপ ক্যাপিটালের পার্সেন্টেজটা? না, পেইড আপ ক্যাপিটাল। পেইড আপ ক্যাপিটাল। এখান থেকে যে ধরনের কেস আসুক আমরা পারবো ইনশাআল্লাহ। জি স্যার, পারবো স্যার। প্রথম কথা হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি বা জয়েন্টলি, মানে কোনো ইনস্টিটিউশন 15% উপরে 15% উপরে শেয়ার হোল্ড করতে পারবে না। তবে আপনি যদি প্রথম কথা হচ্ছে নো ফাইন্যান্স কোম্পানি, একটা ফাইন্যান্স কোম্পানি আবার অন্য ফাইন্যান্স কোম্পানির 5%-এর উপরে শেয়ার হোল্ড করতে পারবে না। তারপর যদি কেউ একটা ফাইন্যান্স কোম্পানিতে 5% হোল্ড করে, সে বলা আছে দে কান্ট শেয়ার, মানে কোনো ইনস্টিটিউশন, যেমন আমি যেটা XYZ দিয়ে উদাহরণ দিলাম যে XYZ কোম্পানি সে এবিসি ফাইন্যান্স কোম্পানির 7% হোল্ড করে, সো পিকিউ আরেকটা ফাইন্যান্স কোম্পানির সে 5%-এর উপরে শেয়ার হোল্ড করতে পারবে না। ওকে, সেকশন 11 এ বলছে যে আনপেইড ক্যাপিটাল, যদি কোনো মানে ক্যাপিটাল আনপেইড অবস্থা থাকে তার উপর আপনি কোনো চার্জ ক্রিয়েশন করতে পারবেন না। সেক্ষেত্রে যদি কোনো চার্জ ক্রিয়েট করে সেটা ইনভ্যালিড হবে। প্রহিবিশন অফ ফ্লোটিং চার্জ অন অ্যাসেটস, এখানে বলছে যে কোনো ফাইন্যান্স কোম্পানি তার যেই অ্যাসেট প্রপার্টি গুলো আছে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক আপনাকে রিটেন লিখিতভাবে সার্টিফাই না করবে, আপনি কি করতে পারবেন না, কোনো প্রপার্টি বা অ্যাসেটের উপরে চার্জ ক্রিয়েশন করতে পারবেন না। যদি চার্জ ক্রিয়েশন করা হয় সেটা ইনভ্যালিড হবে। 13 হচ্ছে রেস্ট্রিকশনস অন দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড। কিছু বলতেছিলেন? স্যার হচ্ছে যে ট্যাব একটা কোশ্চেন ছিল স্যার, হচ্ছে যে যদি দুইটা একটাতে ডিরেক্টর হিসেবে আছে, আরো একটাকে যদি ডিরেক্টর হতে চায় সেক্ষেত্রে কি হচ্ছে পিরিয়ড অ্যাপ্রুভাল লাগে বাংলাদেশ? সরি, মানে কোন ইন্ডিভিজুয়াল ডিরেক্টর, কোন একটা ফাইন্যান্স কোম্পানিতে ডিরেক্টর আছে, শূন্য আরেকটা ডিরেক্টর হিসেবে আছে, আরেকটা তো ডিরেক্টর হিসেবে থাকে। না, এখন নতুন ফাইন্যান্স কোম্পানি একটা এইটা কিন্তু পাবো না আমরা। নেক্সট সেকশনটা আসবে, আমরা ওই সময় দেখবো যে কেউ এট এ টাইম আপনি কোনো ফাইন্যান্স কোম্পানি এবং ব্যাংক কোম্পানি বা ইন্স্যুরেন্স কোম্পানির ডাইরেক্টর হতে পারবে না। যেটা আগে ছিল যে একটা ব্যাংক এবং ইন্স্যুরেন্স হওয়া যেত, এখন নতুন কোম্পানি ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট এবং ব্যাংকিং অ্যাক্ট, যে দুইটা চেঞ্জেস আসছে, দুইটা অনুযায়ী কিন্তু কেউ সাইমালটেনিয়াসলি দুইটাতে ডাইরেক্টর হিসেবে থাকতে পারবে না। সেখানে আইনে বাধা আছে, সো প্রায়র অ্যাপ্রুভাল বাংলাদেশ ব্যাংকের কাছে আপনি অ্যাপ্লাই করলেও বাংলাদেশ ব্যাংকটা জেনারেলি গ্র্যান্ট করবে না। রেস্ট্রিকশনস অন দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ডের ক্ষেত্রে বলছে no finance company shall pay any dividend on its shares unless all its capitalized expenses including preliminary expenses
কমপ্লিটলি রাইট না। তাহলে ব্যাংকিং অ্যাক্টের মতো ফাইন্যান্স কোম্পানি যতক্ষণ পর্যন্ত তার যে ক্যাপিটালাইজ এক্সপেন্স গুলো আছে সেটা কমপ্লিটলি রাইট অফ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে ডিভিডেন্ড দিতে পারবে না। ইফ ফেলস টু মেইনটেইন সেকশন 8 এ যে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আছে সেটা যদি সে মেইনটেইন করতে না পারে তাহলে ডিভিডেন্ড দিতে পারবে না। ইফ ইটস রিটেইনড আর্নিং লেটেস্ট ব্যালেন্স শিটে যদি তার রিটেইনড আর্নিং নেগেটিভ থাকে তাহলেও ডিভিডেন্ড দিতে পারবে না। তাহলে আমার ফাইন্যান্স কোম্পানি অ্যাক্টের হচ্ছে 3টা রিকোয়ারমেন্ট। আমার ক্যাপিটালাইজ যে এক্সপেন্স গুলো আছে সে কমপ্লিটলি রাইট অফ হতে হবে, আমাকে রিকোয়ার্ড ক্যাপিটাল মেইনটেইন করতে হবে, আমার লেটেস্ট ব্যালেন্স শিটে আমাকে অবশ্যই রিটেইনড আর্নিং পজিটিভ হতে হবে টু পে ডিভিডেন্ড। আর ডিভিডেন্ডের ক্ষেত্রে আমরা ব্যাংকিং একটা যেভাবে দেখেছি এখানে হচ্ছে আপনার আপনি সর্বোচ্চ 15% ক্যাশ ধরে টোটাল 30% পর্যন্ত আপনি ডিভিডেন্ড দিতে পারবেন। সর্বশেষ একটা ফাইন্যান্স কোম্পানির জন্য যে সার্কুলার আসছে আপনি সর্বোচ্চ 15% ক্যাশ ডিভিডেন্ড সহ 30% পর্যন্ত স্টক এবং ক্যাশ ডিভিডেন্ড মিলে দিতে পারবেন। স্যার এইখানে কি স্যার কোনো সিআরআর এর কোনো মানে লিমিট দেওয়া আছে যে এত পার্সেন্ট মেইনটেইন করলে দিতে পারবে? যেমন ব্যাংকে ছিল 15% মেইনটেইন করলে মনে হয় না, এটা হলো 35% দিতে পারবে। এটা হলো ক্যাপিটাল কনজারভেশন বাফার, যেটা আপনাকে যেটা এটার জন্য ওইখানে ওইটা আছে। এখানে এটা আসলে চেঞ্জেস সার্কুলার। এটার প্রথম যে 24 ফেব্রুয়ারি 2021 যে সার্কুলার প্রথমটা ছিল, প্রথমে ছিল হচ্ছে আপনি 25% পর্যন্ত ডিভিডেন্ড দিতে পারবেন। ওইটার আলোকে পরবর্তীতে লেটেস্ট যে চেঞ্জেসটা আসছে মার্চ মাসে তখন বলছে 30% পর্যন্ত। ওইখানে কিন্তু বলা ছিল যে আপনাকে ওই ক্যাপিটাল মেইনটেইন করতে হবে, মেইনটেইন করতে পারলেই কিন্তু আপনি ডিভিডেন্ড দিতে পারবেন। এখানে কিন্তু আপনাকে অলরেডি একটাই রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, আপনাকে কি করতে হবে সেকশন 8 অনুযায়ী যে বাংলাদেশ ব্যাংক টাইম টু টাইম যে ক্যাপিটাল মেইনটেইনের কথা বলবে আপনাকে সেটা মেইনটেইন করতে হবে, আদারওয়াইজ আপনি ডিভিডেন্ড দিতে পারবেন। যদি কোনো কেস আসে যে আপনাকে বললো যে দুইটা কোম্পানির আপনার ফাইন্যান্সিয়াল পজিশন এবং পারফরমেন্সটা দিল, এক্সট্রাক্ট দিল, দেখা গেল যে আপনি অনেক সময় আমরা কিন্তু মেইন ফোকাসটা থাকে হচ্ছে যেমন আমি যখন ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা দিল তার প্রথমে অ্যাসেট সাইড ব্যালেন্স, তারপর হচ্ছে আপনার রিটেইনড আর্নিং এর পজিশন, রিটেইনড আর্নিং আপনি দেখলেন যে নেগেটিভ, তখন আপনাকে যদি বললো যে আপনাকে XYZ আপনার বোর্ডে প্রপোজ করা হচ্ছে যে 20% সে ক্যাশ ডিভিডেন্ড দিবে, তো অ্যাজ পার লেটেস্ট সার্কুলার অফ বাংলাদেশ ব্যাংক ডিএফআইএন ডিপার্টমেন্ট বলছে যে এখানে 15% ক্যাশ সহ টোটাল 30% পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড টোটাল ডিভিডেন্ড দিতে পারবেন। তা আপনার ফোকাসটা কিন্তু ভিন্ন দিকে নিয়ে গেল, কিন্তু আপনাকে এখানে এই সবকিছু মনে রাখতে হবে যে রিটেইনড আর্নিং যে নেগেটিভ এই জন্য কিন্তু সে ডিভিডেন্ড দিতে পারবে না। আবার আপনার কেসটা একটু দেখা গেল যে আপনার ফোকাস বিভিন্ন দিকে নেওয়ার জন্য আপনাকে বলতে এই সার্কুলার রেফারেন্স দিয়ে বলতে পারে যে ক্যাশ ডিভিডেন্ড 15% টোটাল 30% পর্যন্ত আপনি ডিভিডেন্ড দিতে পারবেন। তখন আপনাকে যে ফাইন্যান্সিয়াল ডাটাগুলো দিল সেই ডাটার মধ্যে দেখলেন যে রিটেইনড আর্নিংটা নেগেটিভ, তাহলে আমাদের যে লেটেস্ট যে রিকোয়ারমেন্ট ফাইন্যান্স কোম্পানি অ্যাক্টের যে রিটেইনড আর্নিং যদি নেগেটিভ হয় তাহলে আমি কি করতে পারবো না, ডিভিডেন্ড দিতে পারবো না। কারেন্ট ইয়ারে প্রফিট আসতে পারে বাট রিটেইনড আর্নিং যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু ডিভিডেন্ড দেওয়া যাবে না। বোর্ড অফ ডাইরেক্টরস অফ এ ফাইন্যান্স কোম্পানি, যেটা আমাদের আগে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট ছিল সেখানে ছিল 9 থেকে 11 জন, এখন আপনাদের মানে যে চেঞ্জেসটা আসছে বলছে যে ম্যাক্সিমাম ডাইরেক্টরস অফ এ ফাইন্যান্স কোম্পানি আর 15 ইনক্লুডিং 2 ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস। আমাদের এভাবে তাহলে ক্লাসে ডিস্টার্ব হবে, 10 মিনিটের মধ্যে পরে আবার মেবি আমাদের রিকানেক্ট হওয়া লাগবে। ওকে, তাহলে আমরা নেক্সট আসি অ্যাপয়েন্টমেন্ট অফ ডাইরেক্টরস। ম্যাক্সিমাম 2 ডাইরেক্টরস ক্যান অ্যাপয়েন্ট ফ্রম এ সিঙ্গেল ফ্যামিলি হ্যাভিং শেয়ার হোল্ডিং মোর দেন 5%। যদি আপনার 5% এর উপরে সাবস্টেন্সিয়াল শেয়ার হোল্ডিং থাকে তাহলে আপনি ম্যাক্সিমাম 2 জন, একটা সিঙ্গেল ফ্যামিলি থেকে 2 জন ডিরেক্টর অ্যাপয়েন্ট হতে পারবে। ইফ দ্য শেয়ার হোল্ডিং 2 to 5%, 2% থেকে 5% হলে দেন ম্যাক্সিমাম 1 ডাইরেক্টরস ক্যান অ্যাপয়েন্ট ফ্রম এ সিঙ্গেল ফ্যামিলি। অল্টারনেট ডাইরেক্টর অ্যাপয়েন্ট করা যাবে যদি কোনো ডিরেক্টর কনজিকিউটিভলি 3 মান্থ বা কনজিকিউটিভলি বলা আছে ম্যাক্সিমাম 3 মান্থ সে যদি স্টে ইন অ্যাব্রোড বা ডাজ নট প্রেজেন্ট, মানে কোনো বোর্ড মিটিং এ 3 মাস সে প্রেজেন্ট না থাকলে আপনি চাইলে অল্টারনেটেড ডাইরেক্টর অ্যাপয়েন্ট করতে পারবেন। নো ফাইন্যান্স কোম্পানি ক্যান হ্যাভ 1 নমিনেটেড ডাইরেক্টর অন বিহাফ অফ এনি ইনস্টিটিউশন। এখানে একটু বোঝার বিষয় আছে, আপনাকে বলছে সিঙ্গেল ফ্যামিলি থেকে আপনার 2 জন ডাইরেক্টর ম্যাক্সিমাম থাকতে পারবেন যদি 5% এর উপর শেয়ার হোল্ডিং থাকে। আবার এখানে বলছে নো ফাইন্যান্স কোম্পানি ক্যান হ্যাভ মোর দেন 1 নমিনেটেড ডাইরেক্টর অন বিহাফ অফ এনি ইনস্টিটিউশন। তাহলে কোন একটা যদি এবিসি কোম্পানি, এবিসি মানে
কোনো সিঙ্গেল ইনস্টিটিউশনস থেকে আপনি একের অধিক নমিনেটেড ডাইরেক্টর অ্যাপয়েন্ট করতে পারবেন। ইন্ডিভিজুয়ালি বা জয়েন্টলি যদি বলেন, আপনার আছে কেউ আছে একটা প্যারেন্ট কোম্পানি বা কোনো একটা অ্যাসোসিয়েট অথবা সাবসিডিয়ারি কোম্পানির ডিরেক্টর দুজন আছেন, তাহলে এখানে কিন্তু চাইলে বলছে যে সিঙ্গেল ফ্যামিলি থেকে দুজন হতে পারবে। যদি থাকে এবিসি গ্রুপের আন্ডারে একটা মার্চেন্ট ব্যাংক, একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সিঙ্গেল ইনস্টিটিউশন, তার থেকে বলছে একের অধিক আপনি ডাইরেক্টর অ্যাপয়েন্ট করতে পারবেন না। আবার যদি ফ্যামিলি হয়, ফ্যামিলি থেকে আপনি ম্যাক্সিমাম দুজন, যদি আপনার 5% উপরে শেয়ার হোল্ডিং থাকে। ইন্ডিভিজুয়াল ডাইরেক্টর কান্ট নমিনেট এনি আদার পার্সন অ্যাজ এ ডাইরেক্টর ইন হিজ অর হার বিহাফ। যদি কেউ শেয়ার হোল্ডিং ইন্ডিভিজুয়ালি ডিরেক্টর হয়, তাহলে তারা তাদের পক্ষ থেকে বলছে কি কোনো প্রাকৃতিক ব্যক্তি মানে ইন হিজ অর হার বিহাফে কোনো ডাইরেক্টর অ্যাপয়েন্ট করা যাবে না, শুধুমাত্র ইনস্টিটিউশনস থেকে পারবে। নো ডাইরেক্টর অফ এ ফাইন্যান্স কোম্পানি শ্যাল বিকাম এ ডাইরেক্টর, এই যেটা বলছিলাম যে নো ডাইরেক্টর অফ এ ফাইন্যান্স কোম্পানি শ্যাল বিকাম এ ডাইরেক্টর অফ এনি আদার ফাইন্যান্স কোম্পানি, ব্যাংকিং কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি অথবা তাদের সাবসিডিয়ারি বা অ্যাসোসিয়েট কোম্পানি সাইমালটেনিয়াসলি। এখানে একটু বোঝার বিষয় হচ্ছে আপনি অন্য কোনো ফাইন্যান্স কোম্পানি, ব্যাংকিং কোম্পানি, ইন্স্যুরেন্স বা সাব কোম্পানি বা তাদের কোনো সাবসিডিয়ারি কোম্পানি, বাট আপনি কি আপনার নিজের সাবসিডিয়ারি বা অ্যাসোসিয়েট কোম্পানিতে ডাইরেক্টর হিসেবে থাকতে পারবেন? স্যার থাকতে হয় তো, যেহেতু সাবসিডি থাকলে সেখানে দিতে হয়। ওকে, এখানে কিন্তু এটা একদম প্র্যাকটিক্যালি আমি এটা নিয়ে কাজ করছিলাম। আমি বাংলাদেশ ব্যাংকের ডিএফআই এ কয়েকবার গিয়েছিলাম। এই যে লাইনটা যেটা ফাইন্যান্স কোম্পানি একটা নতুন দিয়েছিল, এখানে বলছে কিন্তু আপনি এট এ টাইম আপনি কোনো ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স বা কোম্পানি বা তাদের অন্য কোনো ফাইন্যান্স কোম্পানির সাবসিডিয়ারি বা অ্যাসোসিয়েট কোম্পানি ডাইরেক্টর হতে পারবেন না। এখানে কিন্তু এনি আদার কথাটা বলা আছে, ঠিক আছে? আইনে যেটা বলছিল যে অন্য কোনো ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংকিং কোম্পানি, আপনি আপনার নিজের কোম্পানির যে নিজের যদি কোনো গ্রুপের সাবসিডিয়ারি বা অ্যাসোসিয়েট থাকে, সেখানে আপনি ডাইরেক্টর হতে পারবেন, এক্ষেত্রে কোনো বাধা নাই। নো পারসন শ্যাল বিকাম অর কন্টিনিউ এ ডাইরেক্টর, ম্যানেজিং এজেন্ট অর সিইও। তাহলে বলছে যে আপনি ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর বা সিইও হতে পারবেন না হু ডাজ নট হ্যাভ এডুকেশন, রিলিভেন্ট এডুকেশন এক্সপিরিয়েন্স, বা আপনার যদি কোয়ালিফিকেশন না থাকে, তাহলে যেটা বাংলাদেশ ব্যাংক ডিটারমাইন করে দিয়েছে, তাহলে আপনি কি করতে পারবেন না, ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর বা সিইও হতে পারবেন না। হু ডাজ নট হ্যাভ কনভিক্টেড বাই ক্রিমিনাল কোর্ট অফ এন অফেন্স, কোনো একটা অফেন্সের জন্য যদি কোর্ট দ্বারা কনভিক্টেড হয়, আপনি যদি বাংলাদেশ ব্যাংক বা গভর্নমেন্ট কোনো এজেন্সির ইনভেস্টিগেশনে যদি ফাউন্ড গিলটি বা ফ্রড হিসেবে অ্যাডজুডিকেটেড হলো, দণ্ডিত হলেন, দেন হচ্ছে ভায়োলেটস এনি অফ দ্য প্রভিশনস অফ দিস অ্যাক্ট, যদি আপনি ফাইন্যান্স কোম্পানি অ্যাক্টের কোনো রুলস রেগুলেশনস আপনি যদি ভায়োলেট করেন দ্যাট রিলেট টু এনি কোম্পানি যার লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, বা হু অর দ্য ইনস্টিটিউশনস রিলেটেড হ্যাজ নট বিন ডিক্লেয়ার্ড অ্যাজ লোন ডিফল্টার, ওই প্রতিষ্ঠান যদি লোন ডিফল্টার হিসেবে ডিক্লেয়ার্ড হয়, তারপরে ইনসলভেন্ট হিসেবে করতে ইনসলভেন্ট হিসেবে ডিক্লেয়ার্ড হলো, বা আপনি কোম্পানির সাথে অডিটর, লিগ্যাল কাউন্সিল বা অ্যাডভাইজার কোনো এক্সিকিউটিভ পজিশনে ছিলেন না, দেন হচ্ছে হু ডাজ নট হ্যাভ ইন এ পজিশন অফ সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স, অন্য কোনো ফাইন্যান্স কোম্পানিতে আপনার সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স আছে, যেটা আপনার 5% উপরে শেয়ার হোল্ডিং, বলছে ভোটিং রাইট এক্সিডিং 15% অর 12%, ইন্ডিভিজুয়াল তো জয়েন্টলি যদি থাকে, তাহলে আপনি আপনার কোম্পানি ফাইন্যান্স কোম্পানিতে কি ডাইরেক্টর, এমডি বা সিইও হতে পারবেন না। তো এখন সিইওর ক্ষেত্রে যে সার্কুলারটা আসছে গত বছর 2022-এ, যে এডুকেশন এক্সপিরিয়েন্স নিয়ে আপনাকে বলছে যে ম্যানেজিং ডিরেক্টর হতে গেলে একটা ফাইন্যান্স কোম্পানির আপনাকে ম্যানেজিং ডিরেক্টরের ওই প্রতিষ্ঠানে যেই পদেই হোক, ডিএমডি ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হোক বা এএমডি এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর হোক, মানে যে পজিশন যেটা হচ্ছে আমাদের কি সিইও বা তার পরবর্তী পদ, ওই পদে অ্যাটলিস্ট 2 ইয়ার্স থাকতে হবে এবং টোটাল 20 ইয়ার্স এর ব্যাংকিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনি যদি একটা ফাইন্যান্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জন্য এলিজিবল হতে চান, আপনাকে অবশ্যই বলছে যে ম্যানেজিং ডিরেক্টর বা তার নিম্নে 2 পদে, মানে বলছে আইদার ডিএমডি বা এমডি, যে প্রতিষ্ঠানে যে নামেই হোক, ওই পদে আপনাকে অ্যাটলিস্ট 2 ইয়ার্স এবং টোটাল 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রধান নির্বাহীকে অবশ্যই বলছে স্বীকৃত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, আপনাকে অবশ্যই মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং স্পেসিফিক যে সাবজেক্ট বলছে, এই না হলে আপনি একটা ফাইন্যান্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, যেখানে বলছে কি বাংলাদেশ ব্যাংক যেটা ডিটারমাইন করে দিয়েছে রিলিভেন্ট যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, সেটা আপনাকে কমপ্লাই করতে হবে।
আপনি কোনো ক্রিমিনাল কোর্টে কোনো একটা অফেন্সের জন্য কনভিক্টেড, দণ্ডিত হতে পারবেন না। দেন বা যদি কোনো ইনভেস্টিগেশনে বাংলাদেশ ব্যাংক হোক বা গভর্নমেন্টের কোনো এজেন্সিস হোক, ইনভেস্টিগেশনে যদি গিলটি হিসেবে বা ফ্রডটা যদি প্রুভ হয় আপনার এগেনস্টে, তাহলে আপনি কোনো ফাইন্যান্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বা সিইও হতে পারবেন না। দেন আসেন 16 বলছে টেনর অফ ডাইরেক্টরস। একটা ফাইন্যান্স কোম্পানির ডিরেক্টর এট এ টাইম 3 ইয়ার্স, টোটাল 9 ইয়ার্স পর্যন্ত কনজিকিউটিভলি ডাইরেক্টর হিসেবে থাকতে পারবে। ক্যান রিঅ্যাপয়েন্ট আফটার ওয়ান টেনর গ্যাপ। After exceeding 9 years, বলছে the post of the director will automatically vacant. এটা ব্যাংকিং অ্যাক্টের মতোই সেম। সো আমাদের যদি কোনো টেনর নিয়ে কোনো কোশ্চেন আসে, আমরা ব্যাংকিং অ্যাক্ট এবং ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট সেম, আমাদের 9 ইয়ার্স পর্যন্ত ডিরেক্টর হিসেবে কনজিকিউটিভলি থাকা যাবে। সেকশন 17 বলছে ভ্যাকেন্সি অফ দ্য অফিস অফ এ ডিরেক্টর। তাহলে একটা ফাইন্যান্স কোম্পানির ডাইরেক্টরের পোস্ট ভ্যাকেন্ট হয়ে যাবে যদি বলছে যে সে কোনো লোন নিয়ে থাকে, লোনের ইনস্টলমেন্ট বা ইন্টারেস্ট দিতে সে যদি ফেলিওর হয়, সে যদি কোথাও সিকিউরিটি গ্যারান্টর হিসেবে বা কোথাও দিয়ে থাকে, সেটা যদি লোন ফেলিওর হয়, ফেলস টু অ্যাকমপ্লিশ এনি ডিউটি, সে যদি রিটেন কোনো ডিউটি অ্যাকমপ্লিশমেন্ট করবে বলে সে দায়িত্ব নিয়ে থাকে এবং অকার্স ফাইন্যান্সিয়াল লসেস, এবং সে এই যে অ্যাকমপ্লিশমেন্ট করতে না পারলো এবং কোম্পানি ফাইন্যান্স কোম্পানি এটার কারণে যদি কোনো লস সাফার করে, তাহলেও ওই ডাইরেক্টরের পোস্ট ভ্যাকেন্ট হয়ে যাবে। However, the said finance company তাকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নোটিশ দেবে বাংলাদেশ ব্যাংক। তাহলে বলছে ওই ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তাকে নোটিশ ইস্যু করার 2 মাসের মধ্যেও সে যদি তার যে লোন ইনস্টলমেন্ট বা ইন্টারেস্ট বা তার সে যে অ্যাকমপ্লিশ ডিউটিস যেটা সে কমপ্লাই করতে না পারলো, সেক্ষেত্রেও তার পোস্ট কি হয়ে যাবে, 2 মাস পরে ভ্যাকেন্ট হয়ে যাবে। Whoever has received notice under subsection 1, তাকে please ডিরেক্টরের টেনর tenor 16 কথা বলছেন? ছিল, এখন রিসেন্টলি 12 বছর করছে 2023 এর জি 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 ওকে, থ্যাংক ইউ। দেন হচ্ছে আমরা আসলাম কি ভ্যাকেন্সিকে, তো বলছে যদি কেউ নোটিশ সার্ভ করে তাকে উইদিন 30 ডেজ এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে তার স্টেটমেন্ট সাবমিট করতে হবে। সেকশন 18 বলছে রেস্ট্রিকশনস অন অ্যাপয়েন্টমেন্ট অফ ম্যানেজিং ডিরেক্টর, সিইও এন্ড সার্টেন ফর্মস অফ এমপ্লয়মেন্ট। তাহলে এখানে ম্যানেজিং ডিরেক্টর বা সিইও অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে রুলস যে রেস্ট্রিকশন গুলো সেকশন 18 বলছে, নো ফাইন্যান্স কোম্পানি শ্যাল অ্যাপয়েন্ট ইটস ম্যানেজিং ডিরেক্টর, সিইও হোয়াট এভার দ্য নেম, যে নামই হোক, উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল ফ্রম দ্য বাংলাদেশ ব্যাংক, এবং শ্যাল বি রিমুভ, অবশ্যই তাকে কি করতে হবে, বাংলাদেশ ব্যাংক থেকে প্রায়র অ্যাপ্রুভাল নিতে হবে। ম্যানেজিং ডিরেক্টর বা সিইও যে প্রতিষ্ঠানে ফাইন্যান্স কোম্পানিতে যে নামই হোক, বলছে যে তাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের সময় প্লাস হচ্ছে রিমুভালের সময় তাকে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায়র অ্যাপ্রুভাল নিতে হবে। দ্য পোস্ট অফ দ্য ম্যানেজিং ডাইরেক্টর সিইও শ্যাল নট রিমেন ভ্যাকেন্ট, এমডির পোস্ট আপনি 3 মাসের বেশি ভ্যাকেন্ট রাখা যাবে না। নো পারসন শ্যাল অ্যাপয়েন্ট ইজ ম্যানেজিং ডাইরেক্টর, যদি কেউ মানি এমবেজলমেন্ট